হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের 3 নাম্বার লাইভ সেশনে। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো বরাবরের মতো এর আগে 2টা লাইভ সেশন হয়ে গেছে, আজকে কিন্তু 3 নাম্বার লাইভ সেশন, এবং তোমরা সবাই যুক্ত হলে আমরা কিন্তু ক্লাসটা আসলে শুরু করে ফেলতে পারি। ওকে ফাইন, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আমি অলওয়েজ ভালো থাকি। সো ওই সেই ধারাবাহিকতায় আমি আজকেও ভালো আছি। তোমাদেরকে তো প্রথম দিন বলে দিয়েছিলাম যে আমি অলওয়েজ ভালো থাকি, তো আজকেও ভালো আছি। ওকে, তো তোমরা সবাই যুক্ত হলে আমরা না ক্লাসটা আসলে শুরু করে ফেলতে পারি। এবং ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি অলওয়েজ আমি ভালো থাকি, অলওয়েজ আমি ভালো থাকি। তো যাই হোক, হোয়াটএভার ইট ইজ, তো আজকে আমাদের 3 নাম্বার তাপগতিবিদ্যার ক্লাসটি হতে চলেছে। তো তোমরা সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আজকে ক্লাসটা আমরা 3টা 30 শুরু করেছি, এবং আশা করছি তোমরা সবাই এখনই সবাই যুক্ত হয়ে যাবে এবং বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো। তো ইফ ইউ গাইজ রিমেম্বার, আমরা লাস্ট ক্লাসে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখেছিলাম, প্রথম সূত্রটা প্রতিপাদনটা দেখেছিলাম, এবং আমরা ওই প্রথম সূত্রের পরের অংশ থেকে আজকে কিন্তু পড়বো। এবং আজকে ক্লাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকে ক্লাসটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। আজকে ক্লাসে আমরা অনেকটা অংশ দেখবো। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ফাইন। একজন বলছে আমি তো ভাবছি আজকে ক্লাস হবে না। কেন ক্লাস হবে না? ক্লাস হবে, ক্লাস হবে এভরিডে, ক্লাস মিস নেই কোনো। ওকে ফাইন, এই তো তোমাদের জন্য ওয়েট করতেছি। কি অবস্থা, প্রাপ্তি কেমন আছো? ওকে স্যার লেন্দি করেন না। ক্লাস শুরু হওয়ার আগেই তুমি এটা বলে দিলা, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। ক্লাস শুরু হওয়ার আগেই এটা বলে দিলে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তো ক্লাসটা আমরা শুরু করি এরপরে, তাই না? লেন্দি করেন না, লেন্দি বেশি একটা করবো না। আমি লেন্দি বেশি একটা করি, ক্লাস বেশি লেন্দি করি না, রাইট? ফাইন। সো অত লেন্দি হবে না, বাট আমরা ইফেক্টিভ অংশটা আছে কিন্তু খুব সুন্দর করে পড়বো। ওয়ান্স অ্যাগেইন নিউ পাঞ্জাবি, হ্যাঁ, 15টা ক্লাস। আমি বলেছিলাম 15টা ক্লাস, 15টা নতুন পাঞ্জাবি। ওকে ফাইন, চলবে, তোমরা যেহেতু বলেছো। সো দ্যাটস হাউ ইট ইজ। আচ্ছা, সো ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি এবং আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। এখন এই যে আমরা ক্লাসগুলো নিচ্ছি, তো আমাদের 2টো ক্লাস অলরেডি হয়ে গেছে। তো আমি বলেছি যে এই পুরো ক্লাসগুলো শেষ যখন হবে, তখন আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। তো আমাকে সব কিছু কিন্তু পড়াতে হবে, আমাকে সব কিছু ডেফিনেটলি পড়াতে হবে। তো তোমাদের যেটা হয় সেটা হচ্ছে, তোমরা বন্ধুদের একটু মেনশন করো, এবং ইন বিটুইন আমি দু একটা কথা একটু বলে নিচ্ছি। যেটা হচ্ছে যে এর আগে 2টো ক্লাস যে আমরা করেছি, ওই 2টো ক্লাস তোমাদের সবাইকে করে ফেলতে হবে। এবং পাশাপাশি এখন থেকে আমি কিন্তু আস্তে আস্তে একটু একটু করে লেন্দি ক্লাস নিব। লেন্দি বলতে কখনোই 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট প্লাস হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? যেহেতু আমরা মোট হচ্ছে গিয়া 12 থেকে 15টি ক্লাস নিব, 12 থেকে 15টি ক্লাস নিব। সংখ্যাটা ফিক্স না, যখন শেষ হবে তখন আমি বলবো শেষ হয়েছে। শেষ না হলে কখনোই বলবো না যে শেষ হয়েছে। ঠিক আছে? এখন কথা হচ্ছে, এইটা বেসিকলি তাপগতিবিদ্যার 10টি লেকচারে শেষ হয়। তাপগতিবিদ্যা পেইড ক্লাসে, আমাদের পেইড গ্রুপের ক্লাসে 10টি লেকচারে তাপগতিবিদ্যা শেষ হয়। কারণ পেইড গ্রুপের ক্লাসে আমরা 2 ঘন্টা করে ক্লাস নিতে পারি। পেইড গ্রুপের ক্লাসে আমরা 2 ঘন্টা করে ক্লাস নিতে পারি, তো 20 ঘন্টা হয়ে যায় আর কি তাপগতিবিদ্যার জন্য। এখন কথা হচ্ছে, এত ঘন্টা ঘন্টা কি আমাদের ক্লাস করা খুব দরকার? না। তাপগতিবিদ্যা, চলতরিৎ এবং তাপগতিবিদ্যা চলতরিৎ, এই দুইটা চ্যাপ্টারে 10টা করে লেকচার লাগে। তাপগতিবিদ্যা, চলতরিৎ, স্থিরতরিৎ, চুম্বকত্ব, প্রথম 4টি চ্যাপ্টার। সেকেন্ড পেপারে প্রথম 4টি চ্যাপ্টারে আমি ধরে নিলাম চুম্বকত্ব লাগে না। তাপগতিবিদ্যা, স্থিরতরিৎ, চলতরিৎ, এই 3টাতে 10টি করে লেকচার লাগে, এবং চুম্বকত্বতে 8টি লেকচার লাগে, 7 থেকে 8টা। এরপরের প্রত্যেকটাতেই 7 থেকে 8টা লেকচার লাগে, এবং তাতেই শেষ হয়ে যায়, এবং এইটাতেই শেষ করতে হবে। 24-25টা ক্লাস আসলে করা পসিবল না, বা পসিবল হলেও ফুল সিলেবাসে এইটা তোমরা রিভিশন করেও শেষ করতে পারবা না, আর ওভাবে করে ক্লাস করতে করতে বলে আমাদের লেন্দি হয়ে যায়। এভাবে কিন্তু আমাদের আর্কাইভগুলো এই ম্যানারে গঠিত। তো তাপগতিবিদ্যা যেহেতু লাইভে নিচ্ছি, এইটাকে আমি একটু বড় করে নিচ্ছি যাতে করে সবার সব ধরনের সুবিধা হয়। কারণ আমি কিন্তু প্রথম দিনই কমিট করছিলাম যে এই চ্যাপ্টারে আমি সব কিছু তোমাদের পড়াবো, সব কিছু মানে যাতে করে সবাই আমরা কম্পেয়ার করতে পারি যে নিয়াজ ভাই কতটুকু পড়ান। তো প্রথম 2টা ক্লাস হয়েছে, এই স্পষ্টভাবে বলে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তোমরা খুব এনজয় করছো প্রথম 2টা ক্লাস, তোমাদের কমেন্টস দেখছি। তোমরা এই সবাইকে মেনশন করো, সবাই আর না আসলে কেমন ক্লাস শুরু হবে। যাই হোক, সো প্রথম 2টা ক্লাস হয়েছে, সেই 2টা ক্লাসে আমি ওই যে আছে না, শুরুতে তুমি দেখবা একটা টি-20 ম্যাচ, ব্যাটসম্যান যখন আসলে ক্রিজে আসে, প্রথম বলেই 6 মারতে হবে এমন না, বল খারাপ হইলে 6 মেরে দেয়, সেটা আলাদা কথা। তো যাই হোক, অনেবার প্রথম কিন্তু ওভারটা একটু সবাই দেখে দেখে খেলে, রাইট? বা একটা ইনিংস শুরু হওয়ার ক্ষেত্রে প্রথম বলেই হচ্ছে গিয়ে 6 মারতে গেলে সেটা মেজরিটি টিকেট আউট হয়ে যাওয়ার লাগে আর কি। ফাইন, অনেবার। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে আমি প্রথম 2টা ক্লাস তোমাদের টোন বুঝেছি। যেহেতু এটা ওপেন ফর অল লাইভ, এটা ফ্রি ক্লাস কেউ বলবা না, তাহলে আমার খুব কষ্ট লাগে। যারা এটাকে ফ্রি ক্লাস বল, কি যেন কালকে দেখলাম ফ্রি ক্লাস লিখছে, যে আজকে 3টার সময় ফ্রি ক্লাস, একটা পোস্ট আপলোড দিছে, আজকে 3টার সময় নিয়ে আসবে ফ্রি ক্লাস। মাথা মতো গেল গরম হয়ে।
ফ্রি ক্লাস মানে কি? এর ফ্রি? ফ্রি ক্লাস? এই ক্লাসগুলো ফ্রি? ফ্রি ক্লাস মানে কি? যার কোনো মূল্য নাই সেটাকে বলা হয় ফ্রি ক্লাস? না, এর কোনো ফ্রি ক্লাস না। লেখো আজকে 3টার সময় লাইভ, পাবলিক লাইভ ক্লাস বা লাইভ ক্লাস থার্মোডিনামিক্স 3 ওপেন ফর অল। এইটা লিখতে পারে যে সবার দেখার সুযোগটা আছে। ফ্রি ক্লাস ক্লাস এগুলো তো হইলো না কোনো কথাবার্তা, তাই না? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমাদের জন্য প্রথম 2 ক্লাসে আমি টোনটা সেট করছি, তোমাদের থেকে বোঝার চেষ্টা করছি। তো ওইটা একটা আজকে কিন্তু আসলে জেনুইনলি পড়াইতে হবে। এখন পড়াইতে গেলে যে সমস্যাটা হয়, সমস্যা না, যেটা ফ্যাক্ট সেটা আমি একটু বলে নিচ্ছি তোমাদেরকে। দ্য ফ্যাক্ট ইজ এই তোমাদের কমেন্ট, এই ওকে ফাইন। দ্য ফ্যাক্ট ইজ, আসি ভেরি গুড। ফ্যাক্ট ইজ, ক্লাস শুরু হইলে যখন আমি পড়াই, তো এটা আমি না, দুনিয়াবাসী যখন পড়ায়, পড়ানো শুরু হইলে পোলাপান থাকে না। পড়ানো শুরু হইলে পোলাপান থাকে না বলতে একটু একটু করে লাইভে একটু অডিয়েন্স কমে যায়, এবং যারা থাকে আমি জানি তারাই তারা আসলে ওই ক্লাসটা করতেছে। এবং পাশাপাশি এই কথাও সত্য, মেজরিটি ক্লাসগুলো পরবর্তীতে করে, মেজরিটি স্টুডেন্ট ক্লাসগুলো পরবর্তীতে করে। লাইভ শেষ, ক্লাস যখন প্লে লিস্ট তৈরি করা হয় তখন মেজরিটি আমরা ক্লাসগুলো করি, সেটাই তো হওয়ার কথা। সো এই জন্য আমি ক্লাস যখন নিচ্ছি তখন ক্লাসে আমি পূর্ণাঙ্গভাবে সব কিছু পড়ানোর চেষ্টা করবো। কিন্তু আমরা কি চাইলেই এইটাকে উল্টে দিতে পারি না? আমি জানি তোমরা খুবই মাটি কামড়ে ধরে আসলে স্টুডেন্ট যারা পড়ালেখাটা করছো, তো আমরা কি চাইলে এটা উল্টে দিতে পারি না? আমরা কি এই কালচারটাকে একটু গুছাইতে পারি না? আমি বলছি না 1000 কোটি স্টুডেন্ট একসঙ্গে লাইভে থাকতে হবে, বাট আমি এটা তো বলতে পারি যে স্টুডেন্ট লাইভে শুরুতে থাকবে তার 90% স্টুডেন্ট আমাদের যখন ক্লাস শুরু হবে তখন ক্লাসে থাকবে। ইভেন আমি কি এটা আশা করতে পারি না যে আমি যত পড়াবো তত নাম্বার অফ স্টুডেন্ট ক্লাসে বাড়তে থাকবে? এই বাস্তবতা আসলে কি আমরা কিছুটা উল্টে দিতে পারি না? আমি জানি এই বাংলাদেশের স্টুডেন্ট আমরা এটা পারি। পড়াইলে তোমরা থাকো, জানি আমি তোমাদেরকে যদি এখন মোটিভেশন, এবং অনেক মোটিভেশন দরকার আছে চার্জ করার জন্য তোমাদেরকে। ক্লাসের মাঝখানে ঘুমায় পড়লাম, ক্লাসের মাঝখানে ঘুমায় পড়লা তোমরা, তো সেটা তো ভালো না। তো আমি তো তোমাদেরকে চার্জড আপ রাখি, ওকে? সেটা একটা ডিফারেন্ট সিনারিও। কিন্তু কথা হচ্ছে যে আমি তোমাকে নানা রকম গল্প গুজব বলে টলে একটা সময় ক্ষেপণ কালোৎক্ষেপণ করলাম, বাট পড়লাম রেশিওতে কম, সেটা কিন্তু ভালো না, তাই না? সো আমি সেটা তোমাদের সঙ্গে করব না, কখনোই করবো, আমার দ্বারা হবে না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাকে পড়াইতে দিতে হবে। প্রথম 2 লেকচারে আমরা পড়ছি, বাট আমি আরও পড়াইতে চাই, আমি আরও পড়াইতে চাই, আমি আরও পড়াতে চাই, এবং তোমরা যদি সাপোর্ট করো তাইলে তো তাই। ওকে ফাইন। আচ্ছা, তো আজকে লেকচার 3। সো ওয়েলকাম এভরিওয়ান। এখন ক্লাসে পোলাপান কোথায় গেছো ভাইয়া? কেন্দ্রমুখী বল কি? বল এটা কবে বুঝাই দিবেন ভাইয়া? কেন্দ্রবিমুখী বল এটা কবে বুঝাই দিবেন? তানিম বলছো তাপগতিবিদ্যার মধ্যে তো কেন্দ্রবিমুখী বল আসে না, এটা নিউটনিয়ান মেকানিক্সে আসে। আমাদের নিউটনিয়ান মেকানিক্সের কিন্তু ক্লাস চলতেছে ফার্স্ট পেপারে, তানিম, ফার্স্ট পেপারে ক্লাস কিন্তু চলতেছে। ওখানে যুক্ত হইলেই কিন্তু তুমি কেন্দ্রবিমুখী বলের ব্যাখ্যাটাকে এগুলো সব জেনে যাবা। ওখানে আছে অলরেডি নিউটনিয়ান মেকানিক্সে, আমি ওইটার দিকে আগাচ্ছি। এর পাশাপাশি তোমরা এটা জানো একটু স্পেশাল, আজকে একটু স্পেশালি প্রথমে বলে নেওয়া দরকার, তাই না? স্পেশালি প্রথমে বলে নেওয়া দরকার। এই দেখো তোমাদের জন্য স্পেশাল নোটিন, ক্লাসটি কি করেছো? আগের 2টি ক্লাস কি করেছো? না করলে অবশ্যই করে ফেলতে হবে। যদি না করো নিজে নিজে প্যারা খেয়ে যাবা। হ্যাঁ, নিজে প্যারা খেয়ে যাবা। তো সবাইকে বলতেছি যে তোমাদেরকে ক্লাসটি করতে নিতে হবে, এটা নিজ দায়িত্বে করতে হবে। নিজের ভালো যে নিজে চায় না তাকে কি বলে বলো তো? বলদ বলে। যাই হোক, এবার আসো ক্লাসটি করি। ক্লাসটি পরবর্তী সময়ে আরএমএইচ এর ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। আরএমএইচ এবং ফিজিক্স ম্যানিয়াকের ইউটিউব চ্যানেল দুইটাতেই তোমরা পাবা। স্পেশালি আমি বলে দিচ্ছি আরএমএইচ এর ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা এটা প্লেলিস্ট আকারে পাবা, এবং একটা পোস্ট অলরেডি ক্রিয়েট করা হয়েছে দেখছো, যেখানে আমি প্লেলিস্টগুলো ধীরে ধীরে অ্যাড করে দিচ্ছি। এই ফেসবুকে লাইভ ক্লাসগুলোকে আমরা অ্যাড করে দিচ্ছি, এবং পরবর্তীতে এটা কিন্তু প্লেলিস্ট আকারে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। ঠিক আছে? ফিজিক্স ম্যানিয়াক এবং আরএমএইচ দুই জায়গাতেই পাবা। ক্লাস নোট সাবমিট করবে আরএমএইচ স্টুডেন্ট গ্রুপ অথবা ফিজিক্স ম্যানিয়াকের অফিসিয়াল পাবলিক গ্রুপে। সো কথা হচ্ছে যে শুধু একটা গ্রুপে না, 2টা গ্রুপেই তুমি করতে পারো। একটাতেই করবে এমন না যে শুধু আরএমএইচ অথবা শুধু ফিজিক্স ম্যানিয়াকে। একটাই তো পোস্ট, তোমরা 2 জায়গাতেই করে ফেলবা। আমি আশা করবো একটাই পোস্ট তোমরা 2 জায়গাতেই আসলে এটা আপলোড করে ফেলবা। ওই যে আছে না, তুমি নোটটা আপলোড করছো, করে একটা ক্যাপশন লিখছো, লিখে ক্যাপশনটা আমি কিন্তু দেখি, তোমরা কি লিখো। মেজরিটি আমাকে আসলে গুড অ্যাপ্রিসিয়েট করো, আমার ভালো লাগে, খুশি হয়ে যায় যে আজকে তো পড়াইছি হুররে। তো যাই হোক, অল আই এম ট্রাইং যে ওইটা তো আছে, পাশাপাশি ওই একই তো ক্যাপশন একই তো পোস্ট 2 গ্রুপেই ডেফিনেটলি শেয়ার করতে পারো। একই পোস্ট 2 জায়গায় করে দিতে পারো।
অথবা না, এখানে যে অথবা বলছে এটা ভুল, দুইটাতেই করবে একেবারে। ওকে ফাইন। রামাদান এবং এই দিন কিন্তু শেষ হয়ে আসতেছে, তাই না? পরে কান্নাকাটি করলে, শত কান্না করলেও তোমাকে কিন্তু এই অফারটা পরবর্তীতে আর দেওয়া যাবে না। রমাদান 499 এই কুপন কোডটি ব্যবহার করে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোর্সে এনরোল করতে পারো 500 টাকা ডিসকাউন্টে। এই যে একই মাস পর্যন্ত কিন্তু, তাই না? একই মাস পর্যন্ত আছে কিন্তু, 28 তারিখ, কালকে পর্যন্ত টাইম আছে। এবং এটা না করলে তুমি কিন্তু আসলে পরবর্তীতে ডিসকাউন্ট এতটা পাচ্ছ না, তাই না? তো তোমার এটা 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 এটাকে আমি খুব লাভ হয়ে গেছে তোমার, এটা বলবো না, এটা লাভ হয়ে গেছে, এটা তোমার জন্য একটা গিফট। কারণ ডিসকাউন্ট ডাজন্ট ম্যাটার, ডিসকাউন্টের উপর ভিত্তি করে আসলে পোলাপান কোর্সে ভর্তি হবে। ওই কোর্স পড়াই না, যে ডিসকাউন্ট দিছি এই জন্য পোলাপান আমার কোর্সে আসছে, ওই কোর্স আমার পড়ানোর কোনো ইচ্ছে নাই। কিন্তু রমজান মাসের প্রথম 10 দিন রহমতের 10 দিন বলে এটাকে, তাই না? প্রথম 10 দিনকে বলে রহমতের 10 দিন। তো আমি চিন্তা করলাম, আচ্ছা, তো এই 10 দিনে তো আল্লাহ তালা সবার উপরে রহমত বর্ষণ করেন, সো ওয়াই নট আমি আমার কোর্সে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিই। এত বড় ডিসকাউন্ট এর আগে হয়নি এই কোর্সে, দিয়ে দিই, যে এই 10 দিন অ্যাটলিস্ট ওরা ভর্তি হতে পারে। আমি চেষ্টা করেছি যে তোমাদেরকে রমজানের এই ফজিলতটা ফিল করাইতে। সো দ্যাটস হাউ ইট ইজ। আমি জানি এমনিতেও তোমরা পোলাপান কোর্সে যুক্ত হবা, সো তাও একটা রিমাইন্ডার, রমাদান 499 এই কুপন কোডটা ইউজ করে কালকের মধ্যে যুক্ত হও। আর কি করতে হবে, ক্লাসটি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, পাশাপাশি ফিজিক্স ম্যানিয়াক এবং হচ্ছে আরএমএইচ গ্রুপে আপলোড দিয়ে দিতে হবে নোট। আমি সব নোটে রেসপন্স করি, সব নোটে রেসপন্স করি। ভাই ভাই 24 সালের ক্লাসগুলো করলে কি হবে? হবে না কেন? ডেফিনেটলি হবে, সব ক্লাসই আছে ইকুইভ্যালেন্ট। এবার আসো, এই আসো 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 আসো। সো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়েছিলাম। আমি আশা করবো পড়ানো শুরু করলে ক্লাসের নাম্বার অফ স্টুডেন্ট ধীরে 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 বাড়বে। যদি কমে, একটা ধরে 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 আদর করে দিব, নাহলে বলতাম যে মারবো। আচ্ছা, তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার এটা আমরা আগের দিন পড়ছি, তো সেটার পরের অংশ দিয়ে আমরা আগাবো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা দেখেছি, লাস্ট ক্লাসে আমরা এটা দেখেছি যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ফাইন। সো আমরা এখান থেকে জানি যে তাই না, যে এই জায়গাতে দেখতে পাচ্ছি এই যে ডিকিউ, যেটা এটা হচ্ছে তাপ শক্তির পরিবর্তন। এটাকে আমরা বলতেছি তাপ শক্তির পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন। আর এই যে ডিইউ, এটা কি? এটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটা অভ্যন্তরীণ ইন্টারনাল এনার্জি চেঞ্জ, বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের খুব ডিটেলস দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা জিনিস ফিল করা যাচ্ছে, একটু টাইম নিয়েই আগাচ্ছি। যেটা 10টা লেকচারে হয়ে যায় সেটাকে আমি 12 থেকে 15টা লেকচার বানাচ্ছি। যে 2টো লেকচার যদি বাড়েও, লাইভে যেহেতু ক্লাস হচ্ছে, বাদ যাবে না একটি শিশুও। ওই যে আগের যুগে আমার এই ডায়লগটা মনে আছে, যে একটা সময় ছিল বাংলাদেশে যে সবার টিকা দেওয়াটা ম্যান্ডেটরি যখন করেছিল, তখন এরকম একটা প্রোমো কোড ছিল, একটা মোটো ছিল যে বাদ যাবে না একটি শিশুও, বাদ যাবে না একটি শিশুও। তো তোমরা আমার কাছে শিশু, ওকে, বাচ্চা কাচ্চা। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে বাদ যাবে না একটি স্টুডেন্টও, যাতে করে সবাই আমরা এই চ্যাপ্টার বুঝতে পারি, অ্যাজ আই হ্যাভ কমিটেড ইট, রাইট? সো সেই জন্য আমি হয়তো 2টো সেশন বেশি বাড়ায় নিচ্ছি, যে অতটুকু স্পেস টাইমটা নিয়ে নিচ্ছি। আদারওয়াইজ পেইড গ্রুপের ক্লাসে আসলে, কে যেন একটা আমাকে বলছিল, ভাইয়া 2x দিয়ে আপনার ক্লাস আমি দেখতে পারি। আমার পেইড গ্রুপের ক্লাসে 2x দিয়ে দেখবা, 1x দেখে তোমাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে। ওকে ফাইন। আচ্ছা, ওই স্পিড আপ করতে চাইলে বহুত স্পিড আপ করতে পারি, তোমার মাথার উপর দিয়ে উড়াই নিয়ে চলে যেতে পারি। ডোন্ট ফরগেট আই এম আ বুয়েটিয়ান, রাইট? সো একজন বুয়েটিয়ানের অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি কি জানো? একটা অঙ্ক সবাই আমরা পারি, একটা অঙ্ক, এটা যখন বলতেছে ইটস নট আ ফ্লেক্স, অ্যাকচুয়ালি ফ্যাক্টটা বুঝতে হবে। সেটা হচ্ছে একটা অঙ্ক আমরা সবাই পারি। একটা অঙ্ক আসলে, এই যে একটা অঙ্ক, এটা একটু বলে রাখি, একটা অঙ্ক দেখা যায় মিডিওকারের উপরে স্টুডেন্ট সবাই আমরা পারি। কেউ এটা 3 মিনিটে পারি, কেউ এটা 30 মিনিটে পারি, কেউ এটা 5 মিনিটে পারি, কেউ একটা অঙ্ক 3 মিনিটে পারি, কেউ একটা অঙ্ক 5 মিনিটে পারি, কেউ ওই অঙ্কটা হয়তো বা
10 মিনিটে পারি। তো মনে রাখতে হবে পারলো তো এই তিনজনই, তার মধ্যে একজন বুয়েটিয়ান হবে যে 3 মিনিটে ওই অঙ্কটা পারে। কজ বুয়েটে প্রত্যেকটা অঙ্কে করার জন্য তোমাকে 3 মিনিট টাইম পাওয়া যায়। তো আমি এখানে বলতেছি যে তুমি তোমার অঙ্ক পারার সঙ্গে সঙ্গে যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার অ্যাকুরেসি আসবে। পারলে মানে অ্যাকুরেটলি পারতে হবে, ভুল করা যাবে না। এবং পাশাপাশি হচ্ছে অ্যাকুরেসি এবং ইফিসিয়েন্টলি, খুব দ্রুত তোমাকে এটা পারতে হবে। 3 মিনিটের মধ্যে যদি তুমি পারো তাহলে তুমি জানবা যে তুমি বুয়েটে চান্স পেতে যাচ্ছ। আমি যা যা কিছু পড়াবো এটা দিয়ে এই চ্যাপ্টারে অঙ্কটা তুমি বুয়েটেও পারবা, আমি এটা মেক শিওর করবো সকল স্টুডেন্টকে। তো যাই হোক, সো 3 মিনিটে যখন তুমি পারবা তখন তুমি জানবা যে তুমি বুয়েটে পারবা। তো আমি আসলে বলতে চাইতেছি কি, অ্যাজ আই এম আ বুয়েটিয়ান, নট এক্স বুয়েটিয়ান। হ্যাঁ, এক্স বুয়েটিয়ানই, আমার তো শেষ গ্রাজুয়েশন, কিন্তু তারপরও আমি এটা বলতেছি অ্যাজ আই এম আ বুয়েটিয়ান। আমি কখনো নিজেকে এক্স বলতে পছন্দ করি না, আমি অলওয়েজ বলতে চাই আমি একজন বুয়েটিয়ান, তাই না? এক্স, আই এম নট অ্যান এক্স বুয়েটিয়ান, আই এম বুয়েটিয়ান, রাইট? রাইট। সো এটা আমি কেন বলতেছি যে 3 মিনিটে অঙ্ক করাটা আমার অভ্যাস। তোমাদের বয়সে 3 মিনিটের অঙ্ক, 1-1.5 মিনিটে অঙ্ক মিলাইছি বহুত, বুঝছো? যে অঙ্ক যত কঠিন হোক ড্রিম করে মিলাই দিতাম, পরীক্ষার খাতায় মেজরিটি অঙ্ক মিলাই দিতাম, এরকম বাঘা স্টুডেন্ট ছিলাম। তোমাদেরকে বলছি কেন, সেটা হতে হবে তোমাদেরকে। না বললাম না এমনি এমনি হবে, এটা হবে না। তো এটা বলতেছি, তো বললাম যে একটা জিনিস আমি 24-25 ক্লাসে করাইতেই পারতাম। তো ওইটা তো ওই যে হয়ে যাবে হয়তো 10 মিনিটে প্রত্যেক অঙ্ক মিলাচ্ছে, অঙ্ক সবাই মিলাচ্ছে, এই 10 মিনিটটাকে তো 3 মিনিটে আনতে হবে। তো সেটা আমি পারলে তো হবে না, তোমাদেরকে সক্ষমতা অর্জন করতে হবে। আমরা হয়তো বা এইসব লাইভ করার পরে প্রত্যেকটা স্টুডেন্ট 5 থেকে 10 মিনিট অঙ্ক মিলাইতে পারবে, কিন্তু তারপরে সেই অঙ্কটাই 3 মিনিটে করার জন্য তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। যেই যোগ্যতা তোমার নিজের অর্জন করতে হবে। একটা খাবার তোমাকে রান্না করে দেওয়া যায়, একটা খাবার তোমার মুখে তুলে দেওয়া যায়, একটা খাবার তোমাকে কি চাবায় দেওয়া যায়? আচ্ছা, বেশি ভালোবাসা চাবায়ও দেওয়া গেল, কারো চাবানো খাবার কেউ খাবে না, তো চাবায়ও দেওয়া গেল। কিন্তু তোমার খাবারটা কি তোমার হয়ে গিলে দেওয়া যায়? আমার খাবার আমি গিলতে পারবো, তোমার খাবার তো তোমাকে গিলতে হবে। এই যে গলৎকরণ প্রক্রিয়া, ওইটাই প্র্যাকটিস। ওই জায়গাটাতে নিজেকে সক্ষম হতে হবে, ওই জায়গাটাতে নিজেতে নিজেকে সক্ষম হইতে হবে। তাহলে বুঝতে পারছো যে ম্যানারটা কি? যাহা সত্য তাহা আমি তোমার সামনে তুলিয়া ধরতেছি। ওকে, তো তোমাদেরকে আগায় আসতে হবে। যখন উপর থেকে দড়ি ফেলা হয় তখন যাকে উঠানোর জন্য দড়িটা ফেলা হয়েছে তাকে অ্যাটলিস্ট হাতটা বাড়ায় দিতে হয়, দড়িটা ধরতে হয়, তাইলে উপর থেকে টাইনা তোলা যায়। যদি তুমি সেই দড়িটা হাত দিয়ে না ধরো, তোমাকে কিভাবে টেনে তুলবো? হ্যাঁ, আমি জানি তোমরা সেই দড়িটা হাত দিয়ে ধরবা। ঠিক আছে, এই যে শুরু। ওকে, এই যে আসো, এই এই মনোযোগ, ফাইন। এই ডিডাব্লিউ কে আমরা বলতেছি বাহ্যিক কাজ। আজকে একটু লম্বা পড়াবো। ডিডাব্লিউ কে আমরা বলতেছি বাহ্যিক কাজ। ওকে, সো আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যে আমরা জানি যে উপস, এটা কি হলো? আচ্ছা, জিগজ্যাগ লাইন হয়ে গেল, ফাইন। সো আমরা জানি যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাপ শক্তির পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং বাহ্যিক কাজের যোগফলের সমান হয়। ওকে, ফাইন। এখন এদের সাইন কখন প্লাস মাইনাস হবে সেটা একটু আমাদের শিওর হয়ে নিতে হবে, সেটা একটু আমাদেরকে শিওর হয়ে নিতে হবে। তাহলে মনে রাখবা এই যে ডি কিউ, এইটা প্লাস হবে, এইটা প্লাস হবে যখন সিস্টেমের মধ্যে তাপ শক্তি সরবরাহ করা হবে। যখন সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, যখন সিস্টেমে 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 তাপ সরবরাহ করা হয়, তাপ সরবরাহ সরবরাহ করা হয়, সরবরাহ করা হয়, যখন সিস্টেমে তাপ সরবরাহ করা হয়। সরবরাহ করা মানে কি? ওই যে আমরা দেখেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এইটা যদি একটা গ্যাস বেলুন হয়, এটা যদি একটা গ্যাস বেলুন হয়, তো এর ভিতরে যে গ্যাস আছে এটাই তো সিস্টেম, এটাই তো সিস্টেম, তাই না? তো এটাকে আমরা উত্তপ্ত করছি, এটাকে আমরা তাপ দিচ্ছি। তার মানে বুঝতেছো যে তাপ যখন এই এই সিস্টেমের মধ্যে, এটাই তো সিস্টেম, সিস্টেমের মধ্যে ঢুকতেছে, মানে তাপ দিচ্ছি যখন মধ্যে ঢুকতেছে, তখন আমরা ডিকিউকে বলতে পারবো প্লাস। তাপ শক্তির পরিবর্তন প্লাস মানে সিস্টেমের সাপেক্ষে, সবকিছু সিস্টেমের সাপেক্ষে ওর মধ্যে তাপ বাড়তেছে, মানে ওর মধ্যে তাপ বাড়তেছে, দ্যাট মিনস সিস্টেম তাপ পাইতেছে, তার মানে সিস্টেমের তাপমাত্রা বাড়তেছে, দ্যাটস এটা প্লাস। তাহলে এটা মাইনাস কখন হবে? এটা মাইনাস হবে
যখন সিস্টেম তাপ হারাবে, এটা মাইনাস কখন হবে? যখন সিস্টেম তাপ হারাবে, যখন সিস্টেম তাপ হারাবে, যখন সিস্টেম যখন সিস্টেম সিস্টেম তাপ হারায়, সিস্টেম তাপ হারায়, সিস্টেম তাপ হারায়। তাপ হারায় মানে ওর থেকে তাপ শক্তি বেরোয় আসে, তাপ হারায় মানে ওর থেকে তাপ শক্তি বেরোয় আসে। মনে করো এইটার ভিতরে গ্যাস আছে, এটাকে আমরা একটা কন্ডেন্সারের মধ্যে রাখছি, ফ্রিজ রেফ্রিজারেটর বা কন্ডেন্সারের মধ্যে রাখছি, যেখান থেকে তাপ বের করে নিয়ে আসতেছে, বা হিট পাম্পে রাখছি, তাপ বের করে নিয়ে আসতেছে। লেটস সে এটার ভিতর থেকে তাপ বের করে দেওয়া হচ্ছে, এটার ভিতর থেকে তাপ বের করে দেওয়া হচ্ছে, তখন এটা মাইনাস হবে। নিশ্চয়ই সবাই আমরা এটা বুঝতে পারছি। তাপ এটার ভিতর থেকে বের করে দেওয়া হচ্ছে, ঠান্ডা করা হচ্ছে, শীতলীকরণ করা হচ্ছে। লেটস সে এটাকে আমরা শীতলীকরণ বলতে পারি, তাই না? শীতলীকরণ, কনডেনসেশন বা শীতলীকরণ আমরা বলতে পারি, যে আমরা তাপ ওটার ভিতর থেকে বের করে নিয়ে আসতেছি, মানে সিস্টেম ঠান্ডা হচ্ছে। তখন আমরা বলবো যে এইটা ঠান্ডা হচ্ছে বলা ঠিক হবে না, সোজা কথা তাপ বের করে নিচ্ছি এটা বলাটা মোর অ্যাকুরেট হবে। তো তখন আমরা বলবো ডিকিউ মাইনাস হবে। তাহলে আমরা বুঝে গেছি কখন ডিকিউ প্লাস হবে এবং কখন ডিকিউ মাইনাস হবে। এগুলো কিন্তু দরকার, অঙ্ক করতে গেলে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোই কাজে আসবে। ঠিক আছে, আজকে একদম পড়াবো, আজকে একটু বেশি পড়াবো। হ্যাঁ, তোমরা কিন্তু কথা দিয়েছো, কথা দিয়ে যে কথা ভঙ্গ করে তাকে বিশ্বাসঘাতক বলে। তো আমার কোনো স্টুডেন্ট বিশ্বাসঘাতক হতে পারে না, আমার কোনো স্টুডেন্ট বিশ্বাসঘাতক হতে পারে না, তাই না? ফাইন। তো এবার আসো যে যে আমরা এখানে ডিকিউ তাপশক্তির পরিবর্তনে প্লাস মাইনাস সাইনটা দেখে ফেলেছি, এটা আমরা দেখে ফেলেছি। এবার আসো যে এবার আসো যে এবার আসো যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কি। আমরা এটা জানি, আমরা এটা শুনেছি, আমরা এটা জেনেছি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ। মনে রাখবা অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় কি? গতিশক্তি না ভিতরের? ভিতরের গতিশক্তি। মনে রাখবা অভ্যন্তরীণ শক্তি বলতে বেসিক্যালি বোঝাচ্ছে ভিতরের গতিশক্তি, ভিতরের গতিশক্তি। এবং গতিশক্তি কখন বাড়ে? যখন গতিশক্তি বাড়ে, অণুতে যখন তাপ দেওয়া হয় গতিশক্তি। মনে রাখবো অভ্যন্তরীণ শক্তি বলতে স্পন্দন, আবর্তন, এই ধরনের গতিশক্তিগুলোকে বোঝায়। গ্যাসের অণুগুলোকে তাপ দিলে লাফায় না, লাফায় না, লাফায় না, লাফায় না, লাফায় না, তো এই যে লাফায়, তো এইটার হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ শক্তি। তো মানে কি? গতিশক্তি বাড়ে। তো মনে রাখবা অভ্যন্তরীণ শক্তি প্লাস তখনই হবে যখন এটা বৃদ্ধি পাবে। অভ্যন্তরীণ শক্তি প্লাস তখনই হবে যখন এটা বৃদ্ধি পাবে। সো এই কি বৃদ্ধি পাবে? গতিশক্তি যখন বৃদ্ধি পাবে, গতিশক্তি যখন বৃদ্ধি পাবে, এইটা দ্বারা আমি বোঝাচ্ছি বৃদ্ধি পাওয়া। তার মানে অভ্যন্তরীণ শক্তি প্লাস তখন হবে যখন গ্যাসের অণুগুলা জোরে জোরে লাফাবে, জোরে জোরে লাফাবে, তার মানে এর অভ্যন্তরীণ শক্তি বাড়তেছে। আরো চিন্তা করে দেখো, জোরে জোরে লাফাইলে কি ঘষা লাগবে না বেশি? এই দেখো আমি জোরে জোরে ঘষতেছি, জোরে জোরে ঘষতেছি, তাহলে কি হাত গরম হয়ে যাচ্ছে না? দেখো আমি যত জোরে জোরে ঘষতেছি হাত তত গরম হচ্ছে, মানে তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা বাড়তেছে। সোজা কথা, অভ্যন্তরীণ শক্তি তখনই প্লাস হবে যখন গতিশক্তি বাড়বে, আর গতিশক্তি বাড়লে তাপমাত্রাও বাড়বে। তাইলে আমরা জানবো, যদি বলা যায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা প্লাস। যদি এটা বলা যায় সিস্টেমের গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, তার মানে অভ্যন্তরীণ শক্তি প্লাস। যদি বলে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বা তাপমাত্রা বৃদ্ধি পেল, তার মানে অভ্যন্তরীণ শক্তি প্লাস। তার মানে আমরা বুঝতে পারছি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পজিটিভ কখন? যখন গতিশক্তি বাড়বে সিস্টেমের বা তাপমাত্রা বেড়ে যাবে। ওকে, আচ্ছা ফাইন। এরপর 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 তাহলে এটা মাইনাস কখন হবে? এটা তাহলে কখন মাইনাস হওয়া উচিত? তাহলে এর উল্টা ঘটনা হলে যদি এমন হয় সিস্টেমের গতিশক্তি হ্রাস পাচ্ছে, সিস্টেমের তাপমাত্রা কমে, সিস্টেমের গতিশক্তি হ্রাস পাচ্ছে বা সিস্টেমের তাপমাত্রা কমে যাচ্ছে, মানে সিস্টেমের অণুগুলো আস্তে আস্তে করে শিথিল হচ্ছে বা সিস্টেমের তাপমাত্রা কমে আলহামদুলিল্লাহ, সিস্টেমের তাপমাত্রা কমে যাচ্ছে, তখন আমরা বলবো যে অভ্যন্তরীণ শক্তি মাইনাস। তখন আমরা বলবো অভ্যন্তরীণ শক্তি মাইনাস। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারতেছি, কখন প্লাস কখন মাইনাস সবাই বুঝে ফেলছো, তাই না? অঙ্ক করলে আরো বুঝবো। থিওরির উপর দিয়ে যাচ্ছি, ক্লাস বাই ক্লাসে কিন্তু প্রথম দুইটা ক্লাসে আমি অঙ্ক মোটামুটি করেছি। তো যাই হোক, ক্লাস বাই ক্লাস অঙ্কের সংখ্যা আস্তে আস্তে করে বাড়বে এবং স্ট্র্যাটেজিটা আমি যেভাবে করে পড়াবো ওভাবে করে তোমরা ক্লাসগুলো করবা, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা ভাইয়া আরো প্রবলেম কিছু দেখতে চাই, আরো দেখতে চাই, এরকম একটা ব্যাপার থাকে। সো ওইটা সলিউশন কি? সব থিওরিগুলো গুছায় গুছায় ওটা প্লটে প্লটে কিছু কিছু অঙ্ক করে করে আমরা যখন সক্ষমতা অর্জন করে ফেলবো, তখন লাস্টের দিকের ক্লাসগুলোতে যত ক্লাস আগাবে 6, 7, 8
যত এরকম ক্লাসে যাবে তুমি দেখবা তখন জাস্ট প্রবলেম বেসড ক্লাস হচ্ছে, যে আমরা তো সব কিছু তখন পড়ে ফেলছি, দেখবা টাইপ করা প্রবলেম ধুপধাপ আমি খালি অঙ্ক সলভ করতেছি, আমাদের সম্যক নলেজটাকে একসঙ্গে মিলে আমরা তখন কাজ করব। দেখো যখন তুমি লেসে তুমি বিরিয়ানি রান্না করবা, তো তোমাকে আগে কি জোগাড় করতে হবে না? কি কি জোগাড় করতে হবে? আগে চাল, বাজার থেকে চাল আনতে হবে, তারপর হচ্ছে গিয়া বিরিয়ানিতে ডাল তো লাগে না বিরিয়ানিতে। আমি রান্না শিখাইতেছি বিরিয়ানি, আহা, আমি এত বড় একজন শেফ, এত বড় একজন কুক, আমি নিজে কিচ্ছু রান্না করতে পারি না, পোলাপানের বিরিয়ানি রান্না করা শিখাইতেছি। ওয়াও। যাই হোক, যাই হোক, বলতেছিলাম যে এই কথা আমার আম্মা শুনলে খুব খুশি হইতো, বাবা বিরিয়ানি রান্না শিখাই দিল। আচ্ছা, জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমি যে বলতেছি যে প্রথমে জোগাড় করতে হয় না, যে চাল আনতে হয়, তারপর পেঁয়াজ রসুন যা যা লাগে এগুলো কাটতে হয়, মশলাপাতি যা যা লাগে, জয়ফল জয়ত্রী, তাই না, এগুলি লাগে, এই যে দেখছো আমি জানি। তো এইগুলি সব অ্যাকুমুলেট করতে হয়, মাংস টাংস যেগুলো লাগবে সব অ্যাকুমুলেট করতে হয়, সবগুলোকে আমরা এক জায়গায় জোগাড় করি। জোগাড় করার পরে কিন্তু আমরা কুকিংটা শুরু করি। সব কিছু যখন জোগাড় হয়ে গেছে তখনই কিন্তু আমরা কুকিংটা শুরু করি। কুকিং ইজ লাইক আ কেমিস্ট্রি, রাইট? আমি রান্নাঘরগুলোকে আমি কেমিস্ট্রি ল্যাব হিসেবে চিন্তা করি। আর এই ল্যাবের হেডমাস্টার হচ্ছে গিয়ে আমাদের প্রত্যেকের মা, তাই না? তো এরকম একটা ব্যাপার, যে রান্নাঘরটা হচ্ছে গিয়ে একটা ল্যাবরেটরি, যেখানে কেমিক্যাল রিয়াকশন করে আমাদের মারা, সেখানে ইউজুয়ালি আমরা ভাই বাঙালি, আমাদের ক্ষেত্রে আমাদের মারা আমাদের জন্য সুস্বাদু ফুড রান্না করে, এবং সেই ফুড খেয়ে আমরা হেলদি, হাট্টা গাট্টা, মোটা এবং তাজা হই, এবং তারপরে আমরা আমাদের জীবনের দিকে আগে যাই। মেজরিটির ক্ষেত্রে তো তাই হয়, তাই না? তো আমি জানি যে কুকিং এমন না যে শুধুমাত্র নারীরাই করবে, কুকিং সবারই করা উচিত। বাট আমাদের জেনারেশনে বা আমাদের দেশে আমরা এই কালচার থেকে বড় হয়েছি, এটার ভিতরে আমি খারাপ কিছু দেখি না, তাই না? এটার খারাপ কিছু দেখার তো কোনো কারণই নেই, এটা তো মহান একটা কাজ, যে গরমে ওই পড়ে না যে। সো সব কিছু যখন অ্যারেঞ্জ হয় তখন হচ্ছে গিয়ে রান্নাটা শুরু করা হয়। সো ওই যে রান্নাটা শুরু করার আগে কিন্তু সব অ্যারেঞ্জ করতে হবে। এমন যদি হয় যে রান্না শুরু করছো চুলায় হাঁড়ি পাতিলে, তুমি হচ্ছে চাল দিছো, মাংস দিছে, হায় হায় এ জয়ফল কই, জয়ত্রী কই, এরপরে এই মরিচের গুঁড়া কই, তাহলে তো হবে না, তাই না? তো আমাদের ক্লাসের ম্যানারটা, সিস্টেমটা এরকমই হবে। আমি দেখবা যে প্রথম দিকের ক্লাসগুলোতে থিওরির বেস থেকে বেশি যাচ্ছি, অঙ্ক ওখানে দু একটা জাস্ট ওই প্র্যাকটিসটা করার জন্য করতেছি। বাট 6, 7, 8 নাম্বার ক্লাসের পর থেকে দেখবা যে প্রচুর অঙ্ক আমরা প্রত্যেকদিন সলভ করতেছি, কারণ তার আগে আমাদের জোগাড়টা হয়ে যাবে। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে। যদি কারো মনে ডাউট হয় একটা দুটো ক্লাস দেখে, আচ্ছা ভাইয়া কি অঙ্ক কম করাবে, আব্বে শেষ পর্যন্ত দেখো, ফাইন। আচ্ছা, এরপর এরপর মদ্দা কথা, ক্লাসে মন দিয়ে থাকতে হবে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ওকে, আচ্ছা, এরপর বাহ্যিক কাজ। বাহ্যিক কাজ কখন প্লাস হবে? বাহ্যিক কাজ কখন প্লাস হবে? বাহ্যিক কাজ কখন প্লাস হবে? ডিডাব্লিউ, বাহ্যিক কাজ কখন প্লাস হবে? বাহ্যিক কাজ, তাই না? বাহ্যিক কাজ। তো বাহ্যিক কাজের ব্যাপারটা কি? বাহ্যিক কাজ, বাহ্যিক কাজ। তো আমি প্রথমে বলে নিচ্ছি, এরপর বাহ্যিক কাজ নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো। আচ্ছা চলো বাহ্যিক কাজ নিয়ে আমরা এখন একটু ডিটেলসে আলোচনা করি। বাহ্যিক কাজের প্লাস মাইনাসের আগে আমাদেরকে এটা বুঝতে হবে, দেখো যে কাজকে আমরা দুভাবে চিন্তা করতে পারি। আমরা এটা তো সবাই জেনে আসছি যে আমরা কাজ, মেকানিক্যাল ওয়ার্ক ডান, এটা আমরা কেনা জানি, যে একটা কঠিন বস্তুর উপরে কাজ আমরা কিভাবে নির্ণয় করি। লেটস সে এটা একটা বস্তু, এটা একটা কঠিন বস্তু, হ্যাঁ, একটা কঠিন বস্তু, এটার উপরে কাজের সূত্র আমরা সবাই জানি, 9-10 থেকে পড়ে আসতেছি, যে এর উপরে যদি আমরা একটা বল দেই, এর উপরে যদি আমরা একটা বল দেই, বল প্রয়োগে বস্তুর স্মরণ হয়, বল প্রয়োগে বস্তুর স্মরণ হয়। মনে করো এই বস্তুটার উপরে আমি বল দিয়েছি, এই বস্তুটার উপরে আমি বল প্রয়োগ করেছি, এবং এটা করার কারণে বস্তুটার স্মরণ হয়েছে। কতটুকু স্মরণ হয়েছে? লেটস সে এস স্মরণ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলি কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, বল ইন্টু বলের দিকে স্মরণের অংশ, বল ইন্টু স্মরণ। এই ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এইটা কখন আমরা ইউজ করি? এইটা আমরা ইউজ করি কঠিনের উপরে বল যখন আমরা নির্ণয় করি, কোনো সলিড স্ট্রাকচারের উপরে যখন আমরা বল নির্ণয় করি, তখন আমরা বলি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স। বল প্রয়োগে বস্তুর স্মরণ আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এখানে গেছে, এতটুকু স্মরণ হয়েছে। বাট চিন্তা করে দেখো তো, গ্যাসের উপরেও তো কাজ হয়। তো গ্যাসের উপরে যখন কাজ হয়, গ্যাসের স্মরণ কি আমরা দেখতে পারি? বা গ্যাসের স্মরণ কি আমরা এভাবে বলতে পারি? কারণ গ্যাস তো আসলে কোনো একটা বস্তু না, গ্যাস তো হচ্ছে অনেকগুলা অণু যারা একটা এক্সপ্যানশনে বা যে কোনো জায়গায় রাখলে ছড়ায় থাকে। তাইলে কার স্মরণ আমি বের করবো? অনেকগুলা অণুর তো অ্যাকুমুলেশন, বা অনেকগুলা অণুর তো হচ্ছে গিয়ে সমষ্টি, কালেকশন, তাই না? কালেকটিভলি অনেকগুলা মলিকুলস অফ গ্যাসেস। তো ওইখানে আমি তো চাইলেই স্মরণ বের করতে পারবো না। তাহলে গ্যাসের ক্ষেত্রে কাজ কেমনে বের করে? এখানে যেটা বের করে সেটা হচ্ছে, দেখো 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 ডাব্লিউ ইকুয়ালস টু, যদি এফ এস হয় তাহলে কি আমরা একটা কাজ করতে পারি না?
কি কাজ বলো তো? এফ এস, বা আমরা এখানে এস না বলে আমরা এটাকে এক্স বললাম, হ্যাঁ আমরা সরণটাকে এক্স দ্বারা প্রকাশ করি, মানে বলের দিকে সরণ, এই যে এক্স, এফ এক্স, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স। তাহলে দেখো এই যে ডাব্লিউ ইকুয়ালস টু যে এফ এক্স, ডাব্লিউ ইকুয়াল টু যে এফ এক্স, আমরা একটা কাজ করতে পারি, এফ কে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলাম, তো ভাগ করলে তো হবে না, এটা তো গুণ করে ব্যালেন্সও করতে হবে, আবার এই যে ক্ষেত্রফল গুণ করে দিলাম, দেখো এফ বাই এ, আবার এই এ এ কেটে গেলে তো এফ এক্স ঠিকই আছে, রাইট? তাহলে এইবার চিন্তা করো তো, এইবার চিন্তা করো তো, এই যে এফ বাই এ, দেখো ক্ষেত্রফল দ্বারা ভাগ করছে আবার গুণও করে দিছি, তাহলে তো কাজই রয়ে গেছে। তাহলে এই এফ বাই এ, এফ বাই এ কে কি আমরা চাপ বলি না? এই এফ বাই এ কে আমরা চাপ বলি না? 19-এ পড়ছি না যে এফ বাই এ ইকুয়ালস টু চাপ, এফ বাই এ ইকুয়ালস টু চাপ, আমরা জানি প্রেশার, 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 অনেক প্রেশার, তাই না? অনেক সময় তোমাদের পড়ালেখার অনেক প্রেশার থাকে, এরকম হয় না যে ভাইয়া পড়ালেখার এত প্রেশার, এত প্রেশার যে পড়তে বসারই টাইম পাইতেছি না? এরকম ব্যস্ত কেউ আছো? এরকম ব্যস্ত স্টুডেন্ট আমার আছো কেউ? আমার এরকম একটা স্টুডেন্ট ছিল, ও ছোটবেলায় আমি যখন বুয়েটে পড়তাম ফার্স্ট ইয়ারে, তখন প্রথম আমার যে টিউশনটা করা, আমি যখন বুয়েটে পড়ি তখন ওই ফার্স্ট ইয়ারে, অনেক ছোট আমি তখন, বাচ্চা ছেলে, বুয়েটের ফার্স্ট ইয়ারে, তোমাদের মতো শিশু, তাই না? বাচ্চা কাচ্চা, তোমাদের মতো যে বুয়েটে কেবল ভর্তি হয়েছি, নাদুস নুদুস বুয়েটের ক্যাম্পাসে গেছি। তো এরকম সময় আমি টিউশন করাইতাম, একটা টিউশন পাইছি আমার বাসার কাছে, ও আমার কাছে পড়তে চায়, একটা বাচ্চা ছেলে, আমি তো বাচ্চা, তা ও আরো বাচ্চা, ও হচ্ছে ক্লাস 8-এ পড়ে। তো হচ্ছে, তো হচ্ছে ওকে আমি পড়া দিতাম, প্রচুর পড়া দিতাম, পড়া দিয়ে পরের দিন যায় ও পড়া পড়তো না, প্রচুর ফাঁকি পাচ্ছিল। তো এমন এমন সব অজুহাত দিত, আমার খুব হাসি পাইতো, কিন্তু আমি ওর সঙ্গে অনেক বেশি কড়া হওয়ার চেষ্টা করতাম। আমার মনে আছে যে ওকে যখন আমি বলতাম পড়া পড়িস নাই কেন, পড়া পড়িস নাই কেন, পড়া পড়নি কেন, আমি তুই করে বলতাম না, বলতাম পড়া পড়নি কেন, তখন ও বলতো ভাইয়া আপনি এত পড়া দেন, এত পড়ার চাপ, এত পড়ার চাপ যে আমি কালকে রাতে পড়তেই পারি নাই, পড়তে বসতেই পারি নাই, চাপে আমি ঘুমায় পড়ছি। তো যাই হোক, তোমরাও এরকম চাপ ফিল করো না যে এতই চাপ, এতই মানসিক চাপ যে তুমি ঘুমিয়ে পড়েছো। তো যাই হোক, এবার আসো, তো এটা চাপ, পি ইকুয়ালস টু এফ বাই এ, তাই না? বল বাই ক্ষেত্রফলকে আমরা চাপ বলি। তাহলে দেখো আমরা এটা লিখতে পারবো যে এফ বাই এ ইকুয়ালস টু প্রেশার, এবং এইটা কে না জানে, আমি জানি তোমরা সবাই এটা জানো, যে ক্ষেত্রফলের সঙ্গে একটা দৈর্ঘ্য গুণ হচ্ছে সরণ, এটা তো একটা দৈর্ঘ্য, ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ হলো এটা একটা আয়তন, তাই না? ক্ষেত্রফলের সঙ্গে যখন আমরা দৈর্ঘ্যকে গুণ করি সেটাকে আমরা আয়তন বলতে পারি। তো এটা তো আমাদের সবার জানা আছে, আয়তন বা ভলিউম ইকুয়ালস টু ক্ষেত্রফলের সঙ্গে একটা দৈর্ঘ্য গুণ, এটা দ্বারা একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, তখন এটা একটা আয়তন বোঝায়। তার মানে আমরা বুঝতেছি কাজকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, ডাব্লিউ ইকুয়ালস টু পিভি, ডাব্লিউ ইকুয়ালস টু পিভি, এই সূত্র দিয়েও তো আমরা আমাদের কাজ বের করতে পারি। তার মানে আমরা বুঝলাম শুধু বল আর সরণ না, শুধু বল সরণের গুণফল কাজ না, চাপ এবং আয়তনের গুণফলও কাজ, চাপ এবং আয়তন, চাপ এবং আয়তন, চাপ এবং আয়তন। আচ্ছা খুব ভালো লাগছে, ক্লাস যতই আগাচ্ছে তোমরা কিন্তু একটা স্টেলথ ধরে রাখছো, তোমরা কিন্তু একটা কনস্ট্যান্টলি ক্লাসে সবাই থাকতেছো। আমি আশা করবো ক্লাসের নাম্বার অফ স্টুডেন্ট আরো বেড়ে যাও, আরো বেড়ে যাও, আরো বেড়ে যাও, হ্যাঁ আরো বেড়ে যাও, ফাইন। সো দেখো যে চাপ ইন্টু আয়তনের গুণফলও কাজ। সো যখন আমরা কোনো গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে, যখন আমরা কোনো গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে কাজ বের করতে চাই, কাজ বের করতে চাই, তখন তোমরা এটা চিন্তা করে দেখো, গ্যাসের উপরে তো বল কত দিছি আর কতটুকু সরণ হয়েছে এটা বের করা পসিবল না, কঠিনের ক্ষেত্রে পসিবল, বাট এইটা তো পসিবল যে আমি কতটুকু চাপ দিয়েছি, আমি ভিতর থেকে কতটুকু চাপ দিয়েছি, ভিতর থেকে কতটুকু চাপ দিয়েছি, এবং এই চাপ দেওয়াতে এই যে গ্যাসের বেলুনটা আছে ওইটার আয়তন কতটুকু বেড়েছে, দেখো আগে এতটুকু ছিল, এখন আয়তন কিন্তু বেড়ে গেল, তাই না? আয়তন এখানে কিন্তু কিছুটা বেড়ে গেল, দেখো এটা বড় হয়ে গেল, ভিতর থেকে চাপ দিছি, এই পুরো বেলুনটা ফুলে উঠলো। আমরা যখন বেলুন ফুলাই, ফু দেই যখন, তখন কি চাপ দেই না? ফু দিলে চাপ দিচ্ছি ভিতরে, বাতাসের চাপ, এবং বেলুনটা বড় হচ্ছে, মানে আয়তনে বড় হচ্ছে, মানে আমরা কাজ করতেছি। দেখো না বেলুন ফুলাইতে গেলে পেট ব্যথা হয়ে যায়, কখনো বেলুন ফুলাইছো? বেলুন যখন তুমি ফুলাইতে যাবে দেখবে পেট ব্যথা হয়ে যায়, কারণ কি? তুমি তো কাজ করতেছো, তোমার বডি কাজ করতেছে, কেমনে কাজ করতেছে? ফুতে দিতেছো, তুমি চাপ দিতেছো, এবং এই যে চাপ দিয়ে দিতেছো বেলুনটা বড় হচ্ছে, মানে এখানে তো কাজ হচ্ছে, চাপ দিলে আয়তন বাড়তেছে, কাজ হচ্ছে, পজিটিভ কাজ। এই কাজটা কি করতেছে? তুমি করতেছো, ফু দিয়ে করতেছো, মানে কি তোমার স্টামিক বা তোমার লাংস থেকে তুমি হচ্ছে এইটা প্রডিউস করতেছো, তখন কিন্তু দেখবা যে অনেক ই হয়, কি হয়, শরীরে অনেক কষ্ট হয়। তোমরা ওয়েলকাম মুভিটা দেখছো? ওয়েলকাম, ওয়েলকাম
সো ওয়েলকাম এভরিওয়ান। সো ওয়েলকাম মুভিটা দেখছো? ওয়েলকাম। আরেকটা মুভি আছে, বাংলা একটা মুভি ছিল না, মোস্ট ওয়েলকাম। মোস্ট ওয়েলকামের কথা বলি। একটা আছে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। মোস্ট ওয়েলকাম হচ্ছে অনন্ত জলিলের একটা মুভি, যেখানে বলে যদি ওই যে কি জানো, মৃত মানুষকে কখনো কথা বলতে শুনেছো? জ্বলন্ত খলিল, সরি অনন্ত জলিল হচ্ছে একটা একটা মুভি বানাইছিল ওয়ান্স। আমরা যখন ভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, ভার্সিটি ফার্স্ট ইয়ার না, অনেক অনেক উন্মাদনা। আমি দেখো প্লটে প্লটে অনেকগুলো মেমোরি তোমাদেরকে রিলেট করি, যাতে করে ক্লাসটা আমাদের চাঙ্গা থাকে, পড়ার জায়গায় আমি জানি আমি কি করতেছি। ওকে ফাইন। সো অল আই এম ট্রাইং টু সে যে মোস্ট ওয়েলকাম মুভিটা বেরোয় 2014 সালে। আমরা যখন বইটা ফার্স্ট ইয়ারে রানিং, এই মুভিটা দেখতে যাই আমরা সবাই মিলে হলে। এত বস্তা বস্তা ক্রিঞ্জ মুভি, কিন্তু সবাই মিলে আমরা দেখি, এত আনন্দ পাই যে মানুষ এত বলদ কেন হয়। যাই হোক, অনেবার বলদ বলা ঠিক আছে, মানে এত লেম কিভাবে হয়। সো ওইখানে দেখায় না যে হৃদয়টা বের হয়ে আসছে ডুক ডুক ডুক, তাই না? এই হৃদয় চিরে যদি দেখানো যেত। সো অনেভার ইট ইজ, সো অল আই ট্রাইং টু সে যে মোস্ট ওয়েলকাম মুভিটা, ওইখানেই একটা ডায়লগ ছিল যে মারা গেছে, তখন আইসা হচ্ছে গিয়ে ওকে উঠানোর চেষ্টা করতেছে, তো ওই হৃদয় বের করে দেখানোর যে ব্যাপারটা, তার আগে মৃত মানুষকে কখনো কথা বলতে শুনেছো? তো এরকম একটা ডায়লগ ছিল, এটা শুনে এত হাসছে যে টোটাল লিপস্টিক দিয়ে ও- এই গল্পের প্রোটাগনিস্ট অনন্ত জলিল যখন এটা বলে মৃত মানুষকে কখনো কথা বলতে দেখেছো, তো ওই মুভিতেই দেখি যায় অনেকবার। ওইটা না, আমি কেন এইটা আনতে, ওই মোস্ট ওয়েলকাম মুভি না, মুভি হচ্ছে ওয়েলকাম। ওয়েলকাম একটা হিন্দি মুভি, তাই না? এই মুভিটা এত কমেডি, তাই না? ওয়েলকাম ব্যাকটাক এগুলো অত ভালো লাগে না আমার কাছে, ওয়েলকাম মুভিটা আসলে খুবই কমেডি একটা মুভি ছিল, তাই না? তো আমি ওয়েলকামের কথা কেন বলতেছি, ওইখানে তোমরা মেজরিটি দেখছো আমি জানি, যে একজন নানা পাটেকাল থাকে, সে হচ্ছে গিয়া খুব বড় লেভেলের মাফিয়া। তো ওর শাস্তি দেওয়ার প্রসিডিউর গুলো আমার কাছে খুব মজা লাগতো। আছে না, এক ব্যক্তি তার কথা শুনে নেয়, তাকে সে শাস্তি দিছে, তাকে সে শাস্তি দিছে যে বেলুন ফুলাইতে হবে সারা জীবন। 1 বছর বেলুন ফুলাইতে দিছে, 1 বছর বেলুন ফুলাইতে দিছে। ভাই, কাউরে যদি এই এই শাস্তি দেওয়া হয়, এটা এটা কিউটেস্ট পানিশমেন্ট, যে কাউকে তুমি বলবা যে এই 50টা বেলুন তুই ফুলাই দে। ভাই, 50টা বেলুন যদি কেউ নিজের মুখে ফুলায়, বিশ্বাস করো ওই দিনকে রাতে ওর ঘুম আসবে না, এত মানে স্টামিক ব্যথা হয়ে যায়, তাই না? এই যে আজকে আমাদের ক্লাসে, এই যে তোমাদের নারিদ ভাই আছে ক্লাসে, আসে নাই আজকে। আমার ক্লাস শুরু করার কথা 3টার সময়, ওই সময় ওই আসে নাই। তো ওরা একটা পানিশমেন্ট দেওয়া দরকার, ওরে কালকে 50টা বেলুন ফুলাইতে দিব। তো তুমি যেটা করবা, তোমাদের বার্থডে থাকলে হচ্ছে গিয়া, তোমার কোনো বন্ধুর উপরে তোমার রাগ থাকলে বলবা এই না বেলুন ফুলা, তুই 50টা বেলুন ফুলা দিবি। প্রথমে মনে করবে অনেক ইজি কাজ, বাট ধীরে ধীরে করে নেবে। এক ক্লাসে বলাবান কই গেছো, সবাই আসো, সবাই চলে আসো। যাক, অনেকবার আমরা যেখানে ছিলাম, আমি যেটা বলছিলাম যে চাপ দিলে আয়তন যখন বেড়ে যায়, চাপ দিলে আয়তন যখন বেড়ে যায়, চাপ দিলে আয়তন যখন বেড়ে যায়, তখন কিন্তু ওখানে একটা কাজ হয়, তখন ওখানে একটা কাজ হয়। নিয়াজ হোসেন ফয়সাল স্যার, ফিজিক্স সেকেন্ড পেপারে এমসিকিউ সিকিউ আর্কাইভ অ্যাড করবেন, অ্যাড করবেন? হ্যাঁ করবো তো, কোর্সে ওখানে সব ক্লাস আমি অ্যাড করেছি, আর্কাইভ অ্যাডিং চলতেছে। তোমরা অনেকে ভেক্টরের আর্কাইভ চেয়েছিল ফার্স্ট পেপারে, ফার্স্ট পেপারে সবই অ্যাড করা ছিল, ওইটা আজকে অ্যাড হয়ে যাবে, এবং ওগুলো সব অ্যাড হয়ে যাবে এই সপ্তাহের মধ্যে। সবই তো আমি করতেছি, এই মুহূর্তে ক্লাস বাদ দিয়ে ওটা আপলোড করতে যাবো না? ফাইন। আচ্ছা, তো দেখো চাপ দিলেই যে আয়তন বাড়তেছে, মানে এখানে একটা কাজ হচ্ছে। তাহলে দেখো আমরা কি এটাকে এটা লিখতে পারি, গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে আমরা কতটুকু চাপ দিচ্ছি, কতটুকু আয়তন বার করছি, এটা তো বের করতে পারবো। তার মানে এই সূত্রটা কার জন্য? এই সূত্রটা গ্যাসের জন্য, এই সূত্রটা গ্যাসের জন্য, বা গ্যাসিয়াস স্টেটে যখন থাকে তখন কাজ বের করার সূত্র পিভি। এখন থার্মোডাইনামিক্সে আমাদের মেজরিটি ক্ষেত্রে গ্যাস নিয়ে কাজ হবে। ফাইন। তো দেখো কাজের পরিবর্তন ডিডব্লিউ ইকুয়ালস টু কত হবে? কাজের পরিবর্তন ডিডব্লিউ, কাজের পরিবর্তন ডিডব্লিউ ইকুয়ালস টু কিন্তু আমরা বলতে পারবো পি ডিভি, তাই না? আয়তনের পরিবর্তন, কতটুকু আমরা চাপ দিয়েছি আর কতটুকু আয়তনের পরিবর্তন হয়েছে, আয়তনের পরিবর্তনের উপর ডিপেন্ড করতেছে কিন্তু কাজের পরিবর্তন কত হয়েছে, ডিডব্লিউ কতটুকু কাজ হয়েছে, ডিডব্লিউ দেওয়া হচ্ছে কতটুকু কাজ হয়েছে। ওকে, তাহলে ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিভি, ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিভি, ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিভি, চাপ ইন্টু আয়তনের পরিবর্তন, ডিডব্লিউ ইকুয়ালস টু পিডিভি। ওকে, আচ্ছা, এইগুলা এইগুলা কি টাইপের কোশ্চেন, এগুলা কি টাইপের কোশ্চেন? হ্যাঁ, একজন লিখছো ভাইয়া লাইফে কতগুলো প্রেম করেছেন? আই মাস্ট বি অফেন্ডেড, তোমরা অনেক ছোট, তোমরা আমাকে কেন এটা জিজ্ঞাসা করছো, তোমরা আমাকে এটা কেন জিজ্ঞাসা করো? আমি তো মহাপুরুষ, আমি তো মহামানব, আমি তো জীবনে কখনো প্রেমই করিনি, তাই না? সো ব্যাপারটা হচ্ছে এরকম যে ওকে ফাইন, তুমি জিজ্ঞাসা করেছো,
লেট ইট গো, ফাইন। আচ্ছা, তো আরেকজন আবার এটা দেখেছে কমেন্ট টমেন্ট করে সিরিয়াস হয়ে যাচ্ছে, সিরিয়াস না, সবাই ক্লাসে মনোযোগী হও, হ্যাঁ ওই করছে কমেন্ট করছে দ্যাটস ইট, ছেড়ে দাও। আচ্ছা, এবার দেখো ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিবি, ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিবি, ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিবি, চাপ এবং আয়তনের পরিবর্তন। তাহলে বুঝতে পারতেছি আমরা যে আমরা চাইলে কিন্তু এইখানে এই ডিডাব্লিউ কে পিডিবি দ্বারাও রিপ্লেস করতে পারি। তার মানে এই সূত্রকে আমরা তাহলে এভাবেও লিখতে পারি, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি, তাই না? এইভাবেও কিন্তু এই সূত্রকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবার আসো, আমরা ছিলাম বাহ্যিক কাজ কখন প্লাস মাইনাস হয়। দেখো যে ডিডাব্লিউ প্লাস হবে কখন, যখন আয়তন বৃদ্ধি পাবে। যেহেতু আমরা জেনে ফেলছি ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, তো এখান থেকে বুঝতে পারতেছো যে আয়তনের পরিবর্তনটা যদি প্লাস হয় তাহলে বাহ্যিক কাজও প্লাস হবে। তার মানে বুঝতেছি এই আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন মানে কি, আয়তন যদি বৃদ্ধি পায়, সোজা কথা, আয়তন যদি বৃদ্ধি পায়, আয়তন যদি বৃদ্ধি পায়, আয়তন যদি বৃদ্ধি পায় মানে একটা বেলুন বড় হচ্ছে, আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে কাজটা পজিটিভ হবে। ওকে ফাইন, তাইলে আয়তন যদি মাইনাস হয়, বাহ্যিক কাজ কখন মাইনাস হয়, যদি আয়তন হ্রাস পায়, যদি আয়তন হ্রাস পায়, আয়তন যদি একটু একটু করে কমতে থাকে, আয়তন যদি একটু একটু করে কমতে থাকে, তখন কিন্তু আমাদের বাহ্যিক কাজটা হচ্ছে গিয়া মাইনাস হবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে, বুঝতে পারতেছি যে 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 আমরা বুঝতে পারতেছি যে, বুঝতে পারতেছি যে, বুঝতে পারতেছি যে যে বাহ্যিক কাজ কখন প্লাস, যখন সিস্টেমের আয়তন বাড়ে, আর মাইনাস কখন, যখন সিস্টেমের আয়তন কমে। দেখো এটা দ্বারা আমরা কি বলতে পারবো, সিস্টেমের আয়তন বাড়ে, এটা দ্বারা আমরা বলতেছি দেখো আয়তন বৃদ্ধি মানে কি, সিস্টেমের আয়তন বাড়ে। এইটাকে বলা হয় সিস্টেম কাজ করতেছে, এটাকে বলতেছে সিস্টেম কাজ করতেছে, সিস্টেম পরিবেশের উপর কাজ করছে, পরিবেশের, পরিবেশের উপর কাজ করছে, উপর কাজ করছে, কাজ করছে। সিস্টেম যখন পরিবেশের উপরে কাজ করে মানে কি, সিস্টেমটা বড় হচ্ছে, সে পরিবেশ মানে চারপাশ, এর উপরে হচ্ছে কাজটা করতেছে। আর বা এটাকে আমরা আরো বলি সিস্টেম দ্বারা কাজ। যাই হোক, এটাকে অনেকগুলো নামে ডাকে, এটাকে অনেকগুলো নামে ডাকে। একটা বাংলা গান আছে না, কি নামে ডেকে বলবো তোমাকে। আচ্ছা, তো ব্যাপারটা ওরকম, কি যে বলি পরের। সো এই যে ডিডাব্লিউ যখন প্লাস হয়, সো এটা জানবা, ডিডাব্লিউ যখন প্লাস হয় এটাকে অনেকগুলো নামে ডাকে, জানতে হবে কথা, এটারই প্লাস মাইনাস বেশি থাকে। এটা প্লাস হওয়া মানে হচ্ছে গিয়া এটাকে অনেকগুলো অনেকভাবে ডাকে আর কি। এটাকে বলে, এটা কখন হয় আমরা দেখছি, এটা হয় যখন আয়তন বৃদ্ধি পায়। তো এটাকে এইভাবে করে বলতে পারে যে সিস্টেম, সিস্টেম দ্বারা কাজ, সিস্টেম দ্বারা কাজ। এগুলো কেন বলতেছি, প্রত্যেকটা স্টেটমেন্টের মাঝে এই কথাগুলো থাকে, এগুলো না জানলেই প্লাস মাইনাস ভুল করবা। সিস্টেম দ্বারা কাজ, সিস্টেম দ্বারা কাজ, সিস্টেম দ্বারা কাজ হইলে যদি এই কথা বলা থাকে তাহলে মনে রাখবা যে ডিডাব্লিউ প্লাস। অথবা যদি বলে সিস্টেমের আয়তন বৃদ্ধি পাচ্ছে, সিস্টেমের আয়তন, সিস্টেমের, সিস্টেমের আয়তন বৃদ্ধি পাচ্ছে, সিস্টেমের আয়তন, সিস্টেমের আয়তন বৃদ্ধি পাচ্ছে, তখনও মনে করবা যে এইটা পজিটিভ। আরো যদি বলা হয় পরিবেশের উপরে কাজ হচ্ছে, পরিবেশের উপরে কৃত কাজ, পরিবেশের উপরে, পরিবেশের উপরে, পরিবেশের উপরে কৃত কাজ, পরিবেশের উপরে কৃত কাজ, পরিবেশের উপরে কৃত কাজ। তার মানে এই তিনটা হইলে, এই তিনটা হইলে সিস্টেম দ্বারা কাজ, সিস্টেমের আয়তন বৃদ্ধি পাচ্ছে, অথবা পরিবেশের উপরে কাজ হচ্ছে, এই তিনটা কথা বলা মানে আমরা জানবো বাহ্যিক কাজ পজিটিভ। ওকে ফাইন, তো গেল এটা। আর নেগেটিভ কখন জানবো, আমরা দেখেছি যে, আমরা দেখেছি যে, আমরা দেখেছি যে ডিডাব্লিউ যখন মাইনাস হয়, ডিডাব্লিউ যখন মাইনাস হয় সেটা কখন হয়, যখন আয়তন হ্রাস পায়, যখন আয়তন হ্রাস পায়। ওকে, তো আয়তন যখন হ্রাস পায়, তো এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারবো যে, এটাকে আমরা বলতে পারবো যে পরিবেশ দ্বারা সিস্টেমের উপরে কাজ, বা পরিবেশ দ্বারা কাজ, পরিবেশ দ্বারা কাজ, পরিবেশ দ্বারা কাজ। মানে যখন কাজ মাইনাস, তার মানে পরিবেশ কাজ করতেছে, কার উপরে কাজ করতেছে, সিস্টেমের উপরে, পরিবেশ কাজ করতেছে সিস্টেমের উপরে। অথবা আমরা এটা বলতে পারবো যে সিস্টেমের আয়তন হ্রাস, সিস্টেমের আয়তন হ্রাস, সিস্টেমের আয়তন হ্রাস, সিস্টেমের আয়তন, সিস্টেমের আয়তন হ্রাস,
সিস্টেমের আয়তন যখন কমবে সেটা, অথবা সিস্টেমের উপরে কাজ, পরিবেশ দ্বারা সিস্টেমের উপরে কাজ। তাহলে সিস্টেমের উপরে, দেখো এখানে পরিবেশের উপরে কাজ ছিল, সিস্টেম দ্বারা পরিবেশের উপরে কাজ, আর এখানে হচ্ছে পরিবেশ দ্বারা সিস্টেমের উপরে কাজ। সিস্টেমের উপরে কাজ, সিস্টেমের উপরে কাজ, এই শব্দগুলো থাকলে, এই শব্দগুলো থাকলে আমরা বুঝে যাচ্ছি যে এখানে বাহ্যিক কাজ মাইনাস হবে। আমরা বুঝে যাচ্ছি এখানে বাহ্যিক কাজ মাইনাস হবে, এখানে বাহ্যিক কাজ মাইনাস হবে। তাহলে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা সবাই বুঝে ফেলছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা বুঝে ফেলছি। এটার উপরে ভিত্তি করে আমরা প্রচুর সব আমেজিং অঙ্ক করবো, গ্রাফ ট্রাফ অনেক কিছু দেখবো। তো বিফোর দ্যাট আমরা এখন একটা ছোট একটা সিম্পল একটা অঙ্ক করে নিব। যেমন এরকম একটা অঙ্ক বলা হয়েছে যে 500 জুল তাপ শক্তি সরবরাহ করায় ক্লাসের সবাইকে থাকতে হবে। তোমরা ক্লাসে যখন থাকো আমার মন ভরে ওঠে, মনে হয় ফুলের বাগানে ফুল ফুটেছে। সো তোমরা ক্লাসে থাকবে, ক্লাসে তোমাদের বন্ধুদেরকেও রাখবে, তাদেরকে মেনশন করে যখনই দেখবা আচ্ছা ভাইয়া ক্লাস নিচ্ছেন। দায়িত্ব কিন্তু মনে রাখবা, দুনিয়ার প্রত্যেকটা সম্পর্ক ট্রানজেকশনাল, দুনিয়ার প্রত্যেকটা সম্পর্ক ট্রানজেকশনাল। শুনতেই কেমন লাগে না যে দুনিয়ার প্রত্যেকটা সম্পর্ক ট্রানজেকশনাল? হ্যাঁ, প্রত্যেকটা সম্পর্ক দেনা পাওনার। ইভেন ইফ সেটা মা এবং ছেলের সম্পর্ক, কিরকম দেনা পাওনা? মা এবং ছেলের সম্পর্ক কীভাবে দেনা পাওনার হয়, তাই না? এটা শুনে তো তোমার মনে হলো কি বললেন ভাইয়া, এটা কোনো কথা বললেন? হ্যাঁ, সেটা কীরকম, যে ভালোবাসার ট্রানজেকশন হয়, এখানে ট্রানজেকশনটা হয় ভালোবাসার, তাই না? মা তার সন্তানকে কোনো ধরনের কন্ডিশনলেসলি ভালোবাসে, কন্ডিশনলেসলি ভালোবাসে, আনকন্ডিশনাল লাভ, তাই না? সো এই যে আনকন্ডিশনাল লাভ, তাই তো ছেলের ক্ষেত্রে মা ছেলে বলতেছি মানে মা এবং সন্তান। সো যাই হোক, এই যে আনকন্ডিশনাল লাভ, তাই না? এইটাই তো এখানে লাভটাই হচ্ছে ট্রানজেকশন, তাই না? সো এই যে তোমাদের ক্লাস আমি নিচ্ছি, এইটাও তো একটা সম্পর্ক, রাইট? এই সম্পর্কটা আসলে ট্রানজেকশনাল পয়েন্টটা কি বলো তো? ট্রানজেকশনাল পয়েন্টটা হচ্ছে গিয়া আমি যে ভালো করে তোমাকে পড়াচ্ছি, কেন পড়াচ্ছি? যাতে করে তুমি সেটা অ্যাকোয়ার করো, তুমি যেন সেটাতে ভালো করো। তাতে এটাই পোর্ট্রেট হচ্ছে তোমার কাছে যে নিয়াজ ভাই পড়াইলে সেই চ্যাপ্টার পড়ার মাধ্যমে আমি আসলেই এইচএসসি পরীক্ষা, আমার কলেজের পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা এই চ্যাপ্টারটি পারছি। তো এইটাই তো এখানে ট্রানজেকশন। ওকে, এই 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 ওপেন ফর অল ক্লাসের ট্রানজেকশন তো এখানে আপাতত এটাই, তাই না? তো এখন এখানে আমি তোমাকে এটা কেন বলছি যে এই ক্লাসে যখন আমি করাচ্ছি, আমি যখন ক্লাস করাবো তখন আশা করবো তোমরা ক্লাসে থাকবে এবং তোমরা ক্লাসে থাকো। বারবার রিমাইন্ডার দিচ্ছি, যদি দেখো আচ্ছা ভাইয়া ভাইয়া যখন কথা বলে তখন কিন্তু ক্লাসে স্টুডেন্ট বাড়ে, কিন্তু ভাইয়া যখন অঙ্ক করায় তখন একটু মাঝে মধ্যে এরকম হচ্ছে যে ভাইয়া অনেক কষ্ট করে অনেকক্ষণ যাবত পড়াচ্ছেন। তো যখন তিনি পড়াচ্ছেন তখন হঠাৎ করে হয়তোবা কোনো একটা কারণে ক্লাসে অডিয়েন্স একটু কমতে শুরু করছে, তিনি বেশি পড়াচ্ছেন। তো তখন তোমাদের কি হবে? তোমাদের আমার প্রতি এহসান করতে হবে। এহসানটা কি? আচ্ছা ভাইয়া তো পড়াচ্ছেন, ভাইয়াকে পড়াইতে দিই, আমরা একটা কাজ করি। আচ্ছা ভাইয়া যখনই মাথা ঘুরা দেখবে তার স্ক্রিনে অডিয়েন্স কমছে কিছুটা, তখন সে কষ্ট পাবে। তো আমরা একটা কাজ করি না, আমার ওই বন্ধুকে একটু মেনশন করে দেই না, তাহলে তো ভাইয়া চাঙ্গা থাকবে, ভাইয়া পড়াইতেই থাকবে। তো এই যে ট্রানজেকশনটা দেখবা, আমি ওদিকে তাহলে কথা কম বলে বেশি পড়াচ্ছি। সো দ্যাটস হাউ ইট ইজ, তাই না? এবং কথা কম বলার কিছু নাই, যেগুলো আমি বলি এগুলো রিলেভেন্ট কথাবার্তাই হয়, তাই না? তোমরা বরং এটা বেশি এন্টারটেইন হও। সো হোয়াট এভার ইট ইজ, এগুলো সব পার্ট অফ দ্য প্রসেস, দিস ইজ দ্য পার্ট অফ দ্য প্রসেস। ওকে ফাইন। তো এই কথাটাও তোমাদেরকে সব জানাই রাখলাম। এবার আসলে আমরা এই অঙ্কটা করতেছিলাম যে 100% তাপশক্তি, 100% না, 500 জুল তাপশক্তি সিস্টেমে স্বাভাবিক চাপে সরবরাহ করায় এর আয়তন 2 মিটার কিউব হতে 5 মিটার কিউব হলে বাহ্যিক কাজ নির্ণয় করো। বাহ্যিক কাজ ও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয়
করো। ওকে, খুব সহজ একটা অঙ্ক, জাস্ট আমাদের সূত্রটা ইউটিলাইজ করাটা আমরা এখানে দেখবো। পরবর্তীতে এই সূত্রগুলোর উপরে তো ভাজা ভাজা অঙ্ক হবে, আজকে এই সূত্র নিয়ে অনেক কিছুই হবে। দেখো তো, দেখতে থাকো দেখতে থাকো। দেখো অনেকবার তো আমরা আসো, প্রথমে কি করতে বলছে? প্রথমে আমাদেরকে বের করতে বলছে যে বাহ্যিক কাজটা বের করতে হবে, এরপর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা, এরপর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা নির্ণয় করতে হবে। এখন বাহ্যিক কাজ একটু আগেই তো আমরা এই সূত্র দেখেছি, কি দেখি নাই? ডেফিনেটলি দেখেছি যে আমরা দেখেছি যে বাহ্যিক কাজ ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, বাহ্যিক কাজ ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, তাই না? বাহ্যিক কাজ ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি। তাহলে এখান থেকে তো বাহ্যিক কাজটা বেরো যাবে। স্বাভাবিক চাপের কথা বলছে এবং আয়তনের পরিবর্তনটা বের করতে হবে। এখন কথা হচ্ছে স্বাভাবিক চাপ কত, এটা দেওয়া থাকবে। স্বাভাবিক চাপ, এয়ার প্রেশার বা অ্যাটমসফেরিক প্রেশার, এটাকে আমরা 1 ATM বলি, তাই না? 1 ATM কিন্তু এসআই একক না, এটিএম এসআই একক না। ফিজিক্সের ক্ষেত্রে এটিএম এর এসআই এককটা লাগবে, তাই না? আমরা জানি এসআই একক হচ্ছে গিয়া প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। তো মনে রাখবা 1 ATM বা বাতাসের চাপ, বাতাসের স্বাভাবিক চাপ ইকুয়ালস টু, আমাদের বইয়ে আছে 301 দশমিক, কেমিস্ট্রি বইয়ে 101.325 কিলো প্যাসকেল, কিলো প্যাসকেল। তো এটাকে এভাবে লেখা যায়, দেখো এই ভেঙে বুঝাই দিচ্ছি। 101.325 কিলো প্যাসকেল মানে 10⁻³ প্যাসকেল। আর আমরা এটাও সবাই জানি 1 প্যাসকেল ইকুয়ালস টু 1 নিউটন পার মিটার স্কয়ার, একই কথা, প্যাসকেল যা নিউটন পার মিটার স্কয়ার তাই। ওকে, এটাই এসে একক। সো এইটাকেই দেখো যে এইটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো 10⁻³ এক ঘর আগায় লিখলে 1.01325 10⁵ প্যাসকেল লিখতে পারি, একই কথা একই কথা। দেখো 1.01325 মানে এই দশমিকটা 2 ঘর আগে আনছি, তার মানে 10 এর পাওয়ার 2 বাড়ায় দিতে হবে। এই যে 2 বাড়ায় দিচ্ছি, আগে ছিল 3, 2 বাড়ায় হয়েছে 5, 10⁵। তাহলে খেয়াল করো তো, এই সংখ্যাটা কি 1-এর সমান না? এই সংখ্যাটা 1-এর সমান না? 1 দশমিক, এটা আমি বলতেছি একটা এক্সট্রা ইনফরমেশন জেনে, 1.013, 1.01 মানে তো একই ধরা যায়, এটা তো এক মানে 1 × 10⁵ প্যাসকেল। তো আমরা জানবো ফিজিক্সের ক্ষেত্রে বাতাসের চাপ বললে বা স্বাভাবিক চাপ বললে ধরবো 10⁵, 10⁵, এটা দেওয়া থাকে মেজরিটি ক্ষেত্রেই, এটা অঙ্কে দেওয়া থাকবে। তো আমি এখানে জাস্ট একটু বলে নিলাম, স্বাভাবিক চাপ যদি বলে তাহলে ফিজিক্সে 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, এটা তোমরা ইউজ করতে পারো। তো এবার দেখো যে এখানে এই অঙ্কটা খুব সহজে আমরা করে ফেলতে পারবো। বাহ্যিক কাজ, স্বাভাবিক চাপের কথা বলছে। স্বাভাবিক চাপ কত? স্বাভাবিক চাপ আমরা জানি 10⁵। স্বাভাবিক চাপ হচ্ছে 10⁵। এবার আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তনটা আমরা বের করে নিতে পারবো। এখন আয়তন কত, আদিতে আয়তন কত ছিল বলে দিচ্ছে। দেখো আয়তন 2 মিটার কিউব থেকে 5 মিটার কিউব হয়েছে, তাহলে আয়তনের পরিবর্তন প্রথমে ছিল 5, আগে ছিল 2, প্রথমে ছিল 5 এবং আগে ছিল 2, তার মানে আয়তনের পরিবর্তন 3 মিটার কিউব। তাহলে এখানে এসে 3 বসে যাবে। তাহলে আমরা দেখো বাহ্যিক কাজ পেয়ে ফেলছি, একটা আনসার হয়ে গেছে। দেখছো কত ভালোবেসে তোমাদেরকে আমি ভেঙে ভেঙে সোজা অঙ্কগুলোকেও দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? হোয়াটস মাই মোটিভ? মাই মোটিভ ইজ সিম্পল, সবাই যেন সব বুঝে, বাদ যাবে না একটি শিশুও, তাই না? দ্যাটস ওয়াই আমি সোজা অঙ্কটাও সোজাভাবে বুঝাবো এবং এভাবে করে ধাপে 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 9, 10, 11 নম্বর ক্লাসে যায় বুয়েটের অঙ্ক, ডিউর অঙ্ক, আইটিআইটির অঙ্ক যা আছে দুপদাপ খালি বসাবো বসাবো বসাবো। সেই দিন পর্যন্ত যে টিকে থাকতে পারবে সেই আসলে সার্ভাইভ করে গেছে, সেই বলতে পারবে যে ফিউচারে সে ভালো কিছু করবে। দেখো একটা লাইন আমি তোমাদেরকে বলি, অতিকায় হস্তি বিলুপ্ত হয়েছে কিন্তু তেলাপোকা আজও বেঁচে আছে। এই কথাটার মানে বুঝো, অতিকায় হস্তি বিলুপ্ত হয়েছে কিন্তু তেলাপোকা আজও বেঁচে আছে। তেলাপোকা কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আমরা জানি, একটু বায়োলজি পড়াচ্ছি। তেলাপোকা আর্থ্রোপোডা পর্বের প্রাণী এবং এইটা অনেক পুরনো। তেলাপোকা কিন্তু আদিমতম একটা প্রাণী, মানে স্পিসিস, আর অনেক পুরনো একটা হচ্ছে গিয়া প্রজাতি, অনেক পুরনো তেলাপোকা, কিন্তু অনেক বহু বছর পুরনো হচ্ছে গিয়া তেলাপোকা। ডাইনোসরের যুগের পরবর্তী যুগে তেলাপোকার যুগ ছিল, তাই না? সো মানে আমি ফানান্ত পাঠ বললাম আর কি, অনেক আগের থেকেই তেলাপোকা আছে। সো কথা হচ্ছে এই কথাটা এটা বোঝায়, অতিকায় হস্তি দ্বারা বোঝায় ডাইনোসর, ওই যুগ থেকে কিন্তু তেলাপোকা আছে। মুরগি কিন্তু একটা ডাইনোসর, তোমরা কি এটা জানো? তোমরা কি এটা জানো? মুরগি কিন্তু একটা ডাইনোসর, ডাইনোসরের একটা উড়ন্ত, ডাইনোসরের একটা প্রজাতি কিন্তু আমরা যে মুরগি খাই এটা, মানে ইফ ইউ গাইজ রিমেম্বার,
তোমাদের জানা আছে ওইটা ওই যারা বিবর্তনবাদে বিশ্বাস করে, যদিও আমাদের রিলিজিয়াস ফান্ডামেন্টালের সঙ্গে এটা কনফ্লিক্টিং, সেটা আলাদা কথা। বাট বায়োলজিতে আর কি এই পার্টটা যে ডাইনোসর, এই মুরগি কিন্তু একটা ডাইনোসর, তোমরা অনেকে জানো না। মুরগি মুরগি এটা বায়োলজিও পড়াই। এই সব কিছুই নলেজেবল, কোনো কিছু অযথা আমি বলি না, তাই না? ক্লাসগুলোকে এঙ্গেজিং রাখতে অনেক কিছু করতে হয়, যা করাবে ইট ইজ লাইক অল আই এম সেইং যে মুরগি এক ধরনের ডাইনোসর। হ্যাঁ, তো দেখো আমরা ডাইনোসর খাই। আমাকে যদি আমি যখন মুরগি দিয়ে ভাত খাই, তখন কেউ যদি জিজ্ঞাসা করে আজকে কি খেয়েছো, তখন আমি বলি যে আজকে ডাইনোসর খাইলাম। ডাইনোসরের মাংসটা খুব সুস্বাদু ছিল। মুরগি আচ্ছা, তো যখন চিকেন খাইলে তুমি বলবা যে আমি আজকে ডাইনোসর দিয়ে ডিনার করেছি। তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে অতিকায় হস্তি বিলুপ্ত হয়েছে, কিন্তু তেলাপোকা আজও বেঁচে আছে। তো কেন বলছি এই কথাটা? অতিকায় হস্তি বলতে বড় হাতি মানে ডাইনোসরের কথা বলছে। তো ডাইনোসর বিলুপ্ত হয়েছে এত শক্তিশালী এত পাওয়ারফুল থাকার পরেও, কিন্তু তেলাপোকা ওই যুগ থেকেই ছিল, সেই তেলাপোকা এখনো বেঁচে আছে। তো এই কথাটা কেন বলছি? বলছি এই কারণেই যে ক্লাস ক্লাসে প্রথমেই একদম মার্বেলাস করিন করিন অঙ্ক ধ্রিম ধারাম করাই দিলাম, কিচ্ছু হয় না, ওতে কিছু যায় আসে না। বহুত ক্লাস আছে জীবনে, প্রত্যেক বছর 1000 করে ক্লাস নিতাম যখন আমি অফলাইন ক্লাস নিতাম। আই স্টিল রিমেম্বার, তখন আমি উদ্ভাসে পড়াইতাম। তো প্রত্যেক বছর 1000 করে ক্লাস নিতাম। সো এভাবে করে আমি উদ্ভাসে 7 থেকে 8 বছর পড়িয়েছি, তাই না? তারপরে এর থেকে অনলাইনে আমি পড়াচ্ছি। সো আমি একজন নিজেও বুয়েটিয়ান, আমি নিজেও পড়েছি, অ্যাডমিশনের কোচিং করেছি, বা আমাদের সব লিজেন্ড টিচারদের ক্লাস করেছি। সো ওই জায়গা থেকে আমি এটা বলতে পারি যে আমি ক্লাসে যখন যে ম্যানারে পড়াচ্ছি, তোমরা বুঝবা এটা ওই এক্সপিরিয়েন্সটা ক্যারি করে এনে পড়াচ্ছি। ফিজিক্সে এখন এখন যারা আমরা সবাই পড়াই, সবাইকে আমি উইথ ডিউ রেসপেক্ট বলতে পারি। আমি একটা সময় ছোট বাচ্চা ছিলাম, আমার থেকে সিনিয়র টিচাররা ক্লাস নিতেন, তাদের ক্লাসগুলো আমি দেখতাম, শিখতাম, খুব ভালো লাগা নিয়ে তাকিয়ে থাকতাম অবাক বিস্ময়ে, কত ভালো করে ভাই আমাদেরকে পড়াচ্ছেন। সো আস্তে আস্তে সেই ভাইয়েরা বড় হয়ে গেল, সেই ভাইয়েরা আস্তে আস্তে করে অন্য এইজ গ্রুপে চলে গেল, তারা এখন আর কেউ পড়ায় না। আমি দেখলাম সেই ছোট্ট নিয়াজ আস্তে আস্তে করে আমি সিনিয়র হয়ে গেছি, 14টা বছর আমি পাড়ি দিয়ে ফেলছি এর থেকে, 14টা বছর আমি ফিজিক্স পড়িয়ে ফেলছি, তাই না? তো এখন আমার উপরে একটা দায়িত্ব এসে বাতরাইছে, যা কিছু আমি আমার টিচারদের থেকে শিখছি সেগুলো আমার পরবর্তী জেনারেশন, আমার দেশের যেই স্টুডেন্টরা তোমরা ক্লাস করতেছো তাদের কাছে ছড়িয়ে দিতে হবে, তাই না? তো সেই দায়িত্ব নিয়ে আমি তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। তো কখনো কখনো তোমাদের মনে হবে আমি তো অনেক মেধাবী স্টুডেন্ট, নর্থডাম কলেজে পড়ি, ভাই মাঝে মাঝে দু একটা সোজা অঙ্ক করাচ্ছেন, আরে আমিও তো সেখানেই পড়ছি, আমিও তো সেখানে টপারই ছিলাম। সো কথা হচ্ছে এটা কেন পড়াচ্ছে, নিশ্চয়ই তার উদ্দেশ্য আছে, আস্তে আস্তে করে সে ক্লাসে বিল্ড আপটা দিবে, তাই না? আমাকে এই সুযোগটা তোমরা দিচ্ছ এবং আমি সেই সুযোগে উত্তম প্রতিদান দিব, তোমাদেরকে ক্লাসে থাকতে হবে। ওকে, ওকে, আজকে কে কে ডাইনোসর খাবা? আজকে কে কে ডাইনোসর খাবা বাসায়? আমি আজকে ইফতার করে ডাইনোসর খাবো। আচ্ছা, ফাইন। তো দেখো এখানে আমরা বাহ্যিক কাজ পেয়েছি 3 10 টু দি পাওয়ার 5, 3 10 টু দি পাওয়ার 5, 3 10 টু দি পাওয়ার 5, 3 10 টু দি পাওয়ার 5 জুল, 3 10 টু দি পাওয়ার 5 জুল। এই দেখো আমরা এখানে হচ্ছে গিয়ে বাহ্যিক কাজ পেয়ে ফেলছি। এরপরে কি চাইছে? এরপরে আমাদের কাছে চেয়েছে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আমরা তো সেই ক্লাসিক ফর্মুলাটা সবাই দেখে ফেলেছি, তাই না? সেই ক্লাসিক সেই ফর্মুলাটি, ক্লাসিক সেই ফর্মুলাটি, এটা একটা আনসার। ক্লাসিক সেই ফর্মুলাটি আমরা সবাই দেখে ফেলছি, যে সে কোন সেই ক্লাসিক ফর্মুলা? এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। আমাদেরকে বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে ডিউর ভ্যালুটা, তাই না? ডিউর ভ্যালুটা, ঢাকা ইউনিভার্সিটি ডিউ। তো দেখো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আমরা কতটুকু তাপশক্তি সরবরাহ করছি এখানে বলে দিছে। 500 জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে। কত জুল? 500 জুল। এবং সরবরাহ কথাটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড, সরবরাহ করা হয়েছে মানে এইটা পজিটিভ। দেখো আমরা একটু আগেই দেখছি তাপ শক্তি যখন সরবরাহ করা হয়, তাপ শক্তি যখন সরবরাহ করা হয় এই যে সিস্টেমে তাপ সরবরাহ, তখন এটা প্লাস, তাই না? এই যে কথাগুলো যে আমি ওখানে বলছি দেখছো অঙ্কের মধ্যে স্টেটমেন্টের মধ্যে এগুলো পেয়ে যাবা, সরবরাহ করছে তার মানে এটা প্লাস হবে, প্লাস 500 জুল। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমরা বের করবো, বাহ্যিক কাজ আমরা বের করছি। দেখো এটা বাহ্যিক কাজও প্লাস আসছে, বাহ্যিক কাজও প্লাস আসছে, বাহ্যিক কাজ প্লাস আসছে না? তাহলে দেখো এখানে আসলো 3 × 10 টু দি পাওয়ার 5
জুল। তাহলে এখান থেকে কিন্তু আমরা সলভ করে, এখান থেকে সলভ করে আমরা পেয়ে যাব ডিউর ভ্যালু, এখান থেকে সলভ করে আমরা ডিইউ এর ভ্যালু পেয়ে যাব। দেখো কই আমার ক্যালকুলেটর কোথায়, এই যে দেখো, এই যে 3 10⁵, এটা বিয়োগ করে দিলাম 500 মাইনাস 3 10⁵। এটা বিয়োগ করলে আমাদের আনসারটা আসবে মাইনাস 2.9 ইন্টু 10⁵ জুল। তাহলে দেখো আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পেয়ে গেছি, এটা আনসার। তো এইখান থেকে আরেকটা কোশ্চেন যদি আমাদেরকে বলতো, আচ্ছা এখানে সিস্টেমটি ঠান্ডা হবে না গরম হবে, এখানে সিস্টেমটির তাপমাত্রা বাড়বে না কমবে, এখানে সিস্টেমের তাপমাত্রা বাড়বে না কমবে। দেখো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আসছে মাইনাস, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মাইনাস হলে সিস্টেমের তাপমাত্রা কি হওয়া উচিত, কমা উচিত। আমরা দেখছি আজকে ক্লাসেই দেখছি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি মাইনাস হয় মাইনাস কমে এবং সিস্টেমের তাপমাত্রা কমে। তো আমরা আমাদের এই অঙ্কটার ভিতরেও দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আসছে মাইনাস, এটা দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা বোঝায় তাপমাত্রা কমবে সিস্টেমের এবং সিস্টেমের গতিশক্তিও কমবে। এইটাও তো এমসিকিউ হইতে পারতো যে আচ্ছা এখানে সিস্টেমের কি হবে, সিস্টেমে কি তাপমাত্রা বাড়বে না কমবে, সিস্টেমের তাপমাত্রা কমবে। ভেরি গুড, নুসরাত আনসার করছো। তো দেখো সোজা অঙ্ক ভিতর থেকে আমরা ডিটেলস যখন করতেছি সবকিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঝকঝকা তকতকা, তাই না? সবকিছু একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা পড়েছি। এখন আমরা যেই টপিকটার দিকে যাব সেটা হচ্ছে নির্দেশক চিত্র। আজকে নির্দেশক চিত্র পড়েই আমরা ক্লাস আর বেশি লম্বা করবো না, আর মাত্র 10 মিনিট, হ্যাঁ আর 10-12 মিনিট, একটু মনোযোগ দিয়ে থাকতে হবে। ফাইন। সো নির্দেশক চিত্র এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নির্দেশক চিত্র, ইন্ডিকেটর ডায়াগ্রাম বা নির্দেশক চিত্র, নির্দেশক চিত্র বা ইন্ডিকেটর ডায়াগ্রাম, নির্দেশক চিত্র বা ইন্ডিকেটর ডায়াগ্রাম, নির্দেশক চিত্র বা ইন্ডিকেটর ডায়াগ্রাম। নির্দেশক চিত্র কোন চিত্র, কোন সেই চিত্র যাকে আমরা বলছি নির্দেশক চিত্র? মনে রাখবা, চাপ এবং আয়তনের গ্রাফকে আমরা নির্দেশক চিত্র বলি। চাপ এবং আয়তনের গ্রাফকে আমরা নির্দেশক চিত্র বলি। চাপ এবং আয়তনের গ্রাফকে আমরা নির্দেশক চিত্র বলি। চাপ ও আয়তনের গ্রাফকে, চাপ ও আয়তনের গ্রাফকে আমরা নির্দেশক চিত্র বা ইন্ডিকেটর ডায়াগ্রাম বলে, নির্দেশক চিত্র বলে। চাপ এবং আয়তনের গ্রাফকে নির্দেশক চিত্র বলে। মানে পি বনাম ভি এর গ্রাফ, পিভি এর গ্রাফ, পি ভার্সেস ভি, পিভি এর যে গ্রাফ এটাকে আমরা বলতেছি ইন্ডিকেটর ডায়াগ্রাম। এটাকে আমরা বলতেছি, এই যে চাপ এবং আয়তনের যে গ্রাফ এটাকে আমরা বলতেছি নির্দেশক চিত্র। এক অক্ষে থাকবে চাপ, এক অক্ষে থাকবে হচ্ছে কি আয়তন। তার মানে ব্যাপারটা এরকম। দেখো এই চিত্র দিয়ে এই চ্যাপ্টার ভরা, এই চ্যাপ্টারটি এই চিত্র দিয়ে ভরা। ওকে, লেটস সে এক্স অক্ষে আমাদের আছে আয়তন, এই যে আয়তন, এক্স অক্ষ হচ্ছে আয়তন অক্ষ, এক্স অক্ষে আমাদের গ্যাসের আয়তন আছে। আর এই যে ওয়াই অক্ষে আছে গ্যাসের চাপ। মনে করো চাপ আছে হচ্ছে গিয়া ওয়াই অক্ষে। তাহলে এইখানে একটা গ্যাসের উপরে বিভিন্ন চাপ দিলাম, বিভিন্ন আয়তন পাইলাম, সেই চাপ এবং আয়তনের বিন্দুগুলো বসাইলে যে গ্রাফটা পাবো সেটাকে আমরা বলতেছি নির্দেশক চিত্র। লেটস সে তুমি একটা পরীক্ষা চালাচ্ছ, হ্যাঁ, এই সবাই ক্লাসে মনোযোগ দিয়ে থাকতে হবে, ক্লাসে যদি না থাকো মাইরা লাল বানাই ফেলবো একটা। তো দেখো যে মনে করলাম যে এইখানে গ্যাস আছে, হ্যাঁ এখানে গ্যাস আছে। এখন আমি বিভিন্ন রকম চাপ এটার উপরে প্রয়োগ করব, বিভিন্ন রকম চাপ আমি এখানে প্রয়োগ করব, বিভিন্ন রকম আয়তন পাবো। এরকম করে অনেকগুলো পয়েন্ট আমি কালেক্ট করব ওই যে স্থান সংখ্যা রেখায়, তাই না? ডেটা কালেকশন করে তোমরা গ্রাফ আঁকছো না? তো অনেকগুলো পয়েন্ট কালেক্ট করবো, পি এর একটা ভ্যালু দেবো, আয়তন পাবো, আরেকটা ভ্যালু দেবো, আয়তন পাবো। এরপরে সেই বিন্দুগুলো এখানে বসানোর পরে তাদেরকে জুড়ে দিলে কি একটা গ্রাফ পাবো। লেটস সে কোনো একটা কেসে এরকম অসংখ্য বিন্দু নিলাম আমরা, বিন্দু নিয়ে এখানে অসংখ্য বিন্দু নিয়ে গ্রাফ আঁকলাম, গ্রাফটা এঁকে দেখলাম গ্রাফটি অতীব সুন্দর, তাই না? অতীব সুন্দর এরকম একটি গ্রাফ আসছে, মনে করো এরকম একটি গ্রাফ আসছে। বিন্দু বিন্দু নিয়ে আমরা জুড়েছি, বিন্দু
বালুকণা জুড়ে আমরা এরকম একটি গ্রাফ পেয়েছি। তাহলে দেখো এই যে বিন্দুটা ছিল, এইটা এটা কি আদি বিন্দু না? এখান থেকে আমরা যাত্রা শুরু করছি। সো এইখানের আয়তন, লেটস সে এখানের আয়তন V1, এবং এখানে চাপ লেটস সে P1। এই যে V1 আয়তন, P1 চাপ, এবং এরপরে আস্তে আস্তে করে বাড়তে বাড়তে এখানে আসছে। তাহলে এখানে একটা কিন্তু ইন্ডিকেটর দেওয়া থাকবে, অ্যারো, একটা নির্দেশক দেওয়া থাকবে। দেখো একটা অ্যারো দিছি, এটা দ্বারা বোঝাচ্ছে নির্দেশক, ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা ইন্ডিকেট করে যে এইটা এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে। লেটস সে এই বিন্দুটার নাম হচ্ছে এ বিন্দু, আর এই বিন্দুটার নাম বি বিন্দু। তো দেখো এ থেকে বিতে গেছে, এটা আমি কেমনে বুঝলাম? বি থেকে এতেও তো আসতে পারতো, যে আগে বেশি ছিল আস্তে আস্তে কমে এখানে আসছে, তাও তো হতে পারতো। বাট এই ইন্ডিকেটরই আমাদেরকে বলে দিছে যে কোন দিকে যাবে। এই ধরনের চিত্রে সবসময় এরকম একটা অ্যারো দেখতে পাবা। এই অ্যারো থাকার কারণে এটা ইন্ডিকেটর, এজন্য বলা হয় ইন্ডিকেটর চিত্র। ওকে ফাইন। আচ্ছা, এরপর দেখো এইখানে যখন আসছে তখন এই যে আয়তনটা এখন কত হয়ে গেছে? আয়তনটা হয়ে গেছে V2। আর দেখো এই V2 আয়তন এই জায়গাতে চাপ হয়ে গেছে P2, এই জায়গাতে চাপ হয়ে গেছে P2, তাহলে দেখো এই যে কার্ভটা, P1 V1 থেকে P2 V2 হয়েছে, P1 V1 থেকে P2 V2 হয়েছে, এবং এর মাঝখান থেকে আস্তে আস্তে করে বাড়ছে। তো এই ধরনের গ্রাফকে আমরা বলবো ইন্ডিকেটর ডায়াগ্রাম। এই ধরনের গ্রাফের তাৎপর্য কি? দুনিয়াতে কোনো কিছুই তো অযথা না, অযথা হয় না, তাই না? কোনো পারপাস নাই, তারপরেও কেন আমরা আসলে এই গ্রাফটি শিখবো? এই গ্রাফের তাৎপর্য অসীম, এই গ্রাফের মাজাজা বুঝে আসছে না? যে আমরা 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 যখন ধর্মচর্চা করি, এখন বলে না যে এটা বহুত তাৎপর্যময় বা বহুত মাজাজাপূর্ণ। সো এই গ্রাফের মাজাজা অনেক। ওকে ভাইয়া, আরো অঙ্ক চাই? কয়টা অঙ্ক চাই? 10টা, 20টা, 30টা? আমি দিতে পারবো তোমাদেরকে শত শত অঙ্ক। ওই যে একটা আছে না মিনা কার্টুনের ভিতরে, মিনা কার্টুন দেখছো তোমরা? ওই যে মিনা কার্টুনে ওই যে মিনা যখন হচ্ছে কি আলাদিনের চেরাক পায়, আলাদিনের চেরাক যখন মিনা পায়, তখন তো মিনা তো হচ্ছে কি এরকম একটা জাদুর পাটিতে উড়ে যাচ্ছিল, তখন আলাদিনের চেরাকটা মিনা যখন ডলা দেয়, তখন হা 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 একটা দৈত্য বেরোয় আসার পরে বলে যে আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করব। জিনি, তাই না? আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করব। তখন তখন তো ওই যে অফার করে না, ওই যে সেই জিনি মিনাকে কিন্তু অফার করে, তখন কি চাও বলো? তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? দত্ত বলে না যে কি চাও? হীরা, মণি, জহরত। তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? তো মিনা কার্টুন এটা তোমরা সবাই দেখেছো, তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? সো যখন অফারিংটা করে জিনি আলাদিনের প্রদীপ থেকে বেরোয়, আমার খুব ভালো লাগতো, ছোটবেলা আমি দেখতাম বেরোবে, আমি দিতে পারি মণি, হীরা, জহরত। মিনা, তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? তো যাই হোক, হোয়াটএভার। তখন মিনা বলে কি, আমি চাই সবাই স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করুক। তো যাই হোক, অনেকবার টয়লেট বুঝাইছে। তো আমি এটা কেন বলতেছি, যে ওয়াল আই এম ট্রাইং টু সে, তখন তখন দৈত্য খুব রাগ হয়ে যায় যে পায়খানা আমি দিতে পারি মণি, মুক্তা, জহরত। তো এটা হচ্ছে আরো অঙ্ক করতে চাই। এটা যে বলতো তাকে আমি একটু মেনশন করে বলতে, আরে ভাই কত অঙ্ক করবি ভাই, কত অঙ্ক করবা? প্রচুর অঙ্ক হবে তো, এই যে আমি তো বলেছি 15টা ক্লাস হবে। সো আমরা অনেক অঙ্ক করব। সো আগে আমরা সব থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো জানছি। অঙ্ক কি কম করতেছে? আমি আমি কই একটা বুঝো আর একটা। আমি যদি এটা না বলতাম তাহলে বলে অঙ্ক সব ঠিক আছে। কত অঙ্ক করবা? কি বললি তোমাদের? এই কই বই কই? এই যে দেখো গাণিতিক পদার্থবিজ্ঞান, এই বই থেকে অঙ্ক অলরেডি সব টাইপ করাই নিছি, তাই না? আরো কত বই লাগবে? এই যে যত বই তোমার দরকার হবে, তাই না? যত বই দরকার আছে, এই যে বইটা, এগুলো সবগুলো অঙ্ক অলরেডি টাইপড। তো ওইগুলা এখন ধরলে তুমি কিছু বুঝতো না, বুঝছো? তো আমরা ওখানে যাবো আসলে। ওকে 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 ফাইন। তো গেল ভাই, পেশার নিচে এমনই হয়। আচ্ছা আচ্ছা, ওকে। তো এবার আসো সিনেমার নায়িকা, এবার আসো। তো এবার দেখো, তো এটা হচ্ছে চাপ আয়তনের গ্রাফকে নির্দেশক চিত্র বলে। ওকে,
তো চাপ গ্রাফকে নির্দেশক চিত্র বলে। তো এখন আমরা এইটা দেখে ফেলছি, আমরা এটা দেখে ফেলেছি। এই মিনা, রাজু, তোমরা সবাই আসো। আমি হচ্ছে আলাদিনের সেই দৈত্য, ক্লাস করো, তোমরা যা চাও তাই পাবে। তো আসো, যে যে আমরা বাহ্যিক কাজ ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, বাহ্যিক কাজ ডিডাব্লিউ ইকুয়ালস টু পিডিভি, এটা আমরা জেনেছি। বা আরো সহজ করে যদি আমি বলি, এভাবে বলতে পারি, আমরা জেনেছি যে মনোযোগ, আমরা জেনেছি যে কাজ ইকুয়ালস টু চাপ ইনটু আয়তন, কাজ ইকুয়ালস টু চাপ ইনটু আয়তন। তার মানে আমরা বুঝতেছি চাপ এবং আয়তনের যে গুণফল, চাপ এবং আয়তনের যে গুণফল, এটা দ্বারা কাজ বোঝায়। চাপ এবং আয়তনের যে গুণফল, এটা দ্বারা কাজ বোঝায়। তো চাপ আয়তনের গুণফল দ্বারা যদি কাজ বোঝায়, তাহলে এখান থেকে এটা বুঝতে পারতেছো না? চাপ আয়তনের গুণফল দ্বারা আমরা কাজ বুঝি, তাহলে এখান থেকে এটা বুঝতেছি। লেটস সে দেখো, আয়তনকে আমরা বসাইছি এক্স অ্যাক্সিসে, আর চাপকে বসাইছি ওয়াই অ্যাক্সিসে, তাই না? তাহলে এই এক্স ওয়াই এর গুণফলটা দ্বারা কি বুঝাবে দেখো তো? ক্ষেত্রফল বুঝাবে না? এটা দ্বারা বুঝাবে অ্যাকচুয়ালি এই যে এরিয়া। দেখো আমি আরো 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 সোজা করে দিচ্ছি। এই দেখো, এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, লেটস সে এটা একটা আয়তক্ষেত্র, মনোযোগ দাও। তো মনে করো এইটা হচ্ছে তার দৈর্ঘ্য এক্স, এক্স অক্ষ, তাই না? এই যে এক্স অক্ষ, এটা তার দৈর্ঘ্য, এই যে এক্স অক্ষ। আর এটা তার প্রস্থ, এই যে ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এটা তার প্রস্থ ওয়াই। তাহলে এবার বলো তো, এই এক্স ইন্টু ওয়াই দ্বারা কি বোঝায়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দ্বারা কি বোঝায়? এই এক্স এর সঙ্গে ওয়াই গুণ করা দ্বারা কি বোঝায়? এক্স এর সঙ্গে ওয়াই গুণ করা দ্বারা এটার ক্ষেত্রফল বোঝায়, এরিয়া, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে বুঝতেছো এটা দ্বারা এটার এরিয়া বোঝায়। তাহলে দেখো, এক্স দ্বারাই আমরা বলছি ভি, আর ওয়াই কে আমরা বলছি পি। তাহলে আমরা বুঝতেছি এই যে পিভি এর গুণফল দ্বারা কি বোঝায়? পিভি এর গুণফল দ্বারা বোঝায় হচ্ছে গিয়ে ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রফল। এই যে এইটাই এক্স, এইটাই ওয়াই, এই যে গুণফল, তার মানে এই এই গুণফলটা দ্বারা বোঝায় ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলটাই তাহলে কাজ। দেখো, এই গুণফলটা দ্বারা বোঝায় ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলটাই তাহলে এই কাজকে বোঝায়। দেখো, পি দ্বারা ওয়াই বোঝাচ্ছে, আর ভি দ্বারা এক্স বোঝাচ্ছে, এদের গুণফল, এদের গুণফল তো একটা ক্ষেত্রফল ইন্ডিকেট করে, এদের গুণফল তো একটা ক্ষেত্রফল ইন্ডিকেট করে। আর আমরা জানি এই পিভি এর গুণফল তারা কাজ ইন্ডিকেট করে, তার মানে ক্ষেত্রফলই কাজ, ক্ষেত্রফলই কাজ। তাহলে এখানে একটা বেশ বড় ইম্পর্টেন্ট থিওরি কিন্তু আমরা জেনে ফেললাম, যে চাপ আয়তনের গ্রাফে আবদ্ধ ক্ষেত্রফলই কৃত কাজ নির্দেশ নির্দেশ করে। চাপ আয়তন এখনই শেষ করবো, আর জাস্ট 5 মিনিট। চাপ আয়তনের গ্রাফে, চাপ আয়তনের গ্রাফের, চাপ আয়তনের গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল, চাপ আয়তনের গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফলই কৃতকাজ, আবদ্ধ ক্ষেত্রফলই কৃতকাজ, চাপ আয়তনের গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফলই কৃতকাজ। তার মানে বুঝতে পারতেছো, এইখানে চাপ আয়তনের গ্রাফ, এই যে চাপ আর এই যে আয়তন, তাহলে এই চাপ আয়তনের গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল, তাহলে এখানে আবদ্ধ ক্ষেত্রফল কোনটা? আমি একটু হাইলাইটার দিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো যে এইটাই কিন্তু আমাদের আবদ্ধ ক্ষেত্রফল। এই যে দেখো, হাইলাইটার দিয়ে তোমাদের দেখাচ্ছি, এইটাই কিন্তু আমাদের আবদ্ধ ক্ষেত্রফল। এই যে দেখো, এই যে গ্রাফটা না, এটা এতটুকু জায়গাকে আবদ্ধ করছে, এই যে জায়গাটা আবদ্ধ করছে, এটাই এটাই হচ্ছে গিয়ে আমাদের কাজ। দেখতেছো, এই যে জায়গাটা আবদ্ধ করছে, চাপ আয়তনের গ্রাফটা এতটুকু জায়গাকে আবদ্ধ করছে। তো এই জায়গাটা এরিয়া, এরিয়া এই যে হয়ে গেছে, এই যে এরিয়াটা, এই যে চাপ আয়তনের গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফলকে কৃতকাজ বলে, এই কথাটা কিন্তু পুরোপুরি ঠিক না। এই কথাটাকে আরেকটু অ্যাকুরেটলি বলা দরকার। চাপ আয়তনের চাপ আয়তনের চাপ আয়তনের চাপ আয়তনের চাপ আয়তনের গ্রাফ আয়তন অক্ষের সঙ্গে, আয়তন অক্ষের সাথে, গ্রাফের আয়তন অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রফলকে, এই ক্লাসে সবাই থাকবে আরেকটু, ক্ষেত্রফলকে কাজ বলে। তার মানে যে কোনো অক্ষের সঙ্গে না, আয়তন অক্ষের সঙ্গে। দেখো, এই যে চাপ আয়তনের গ্রাফটা, চাপ এবং আয়তনের গ্রাফটা, এইটাই আয়তন অক্ষের সঙ্গে, খেয়াল করে দেখো, এই যে আয়তন অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফলকে আবদ্ধ করছে, এতটুকু, এই যে এতটুকু, এই যে ক্ষেত্রফলটা আবদ্ধ করছে, এইটাই হচ্ছে গিয়ে আমাদের কৃত কাজ, এই ক্ষেত্রফলটাই হবে আমাদের কৃত কাজ। তাহলে আশা করি এটা সবাই বুঝতে পারতেছে। এই যে এখানে যে ক্ষেত্রফলটাকে আমরা আবদ্ধ করে ফেললাম, এখানে যে ক্ষেত্রফলটাকে, এই যে আমি আরো বেশি সলিড লাইন দ্বারা হচ্ছে তোমাদেরকে সেটা
আইডেন্টিফাই করা দিচ্ছি। দেখো যে এই যে দেখছো কি সুন্দর। আচ্ছা, তো এই যে ক্ষেত্রফলটা, এটাকে আমরা বলতেছি এটাকে আমরা বলতেছি যে এটাকে আমরা বলতেছি যে এটাকে আমরা বলতেছি যে কাজ। তাহলে এইটাই আমাদের সেই ওয়ার্ক ডান, এই এরিয়াটাই আমাদের ওয়ার্ক ডান। তার মানে আমরা যদি একটা চাপ এবং আয়তনের গ্রাফ অঙ্কন করতে পারি, আমরা যদি একটা চাপ এবং আয়তনের গ্রাফ অঙ্কন করতে পারি, তাইলে আমরা যদি একটা চাপ এবং আয়তনের গ্রাফ অঙ্কন করতে পারি, তাইলেই কিন্তু সেই গ্রাফ থেকে আমরা বুঝে যাব সেই গ্রাফ থেকে আমরা বুঝে যাব যে ওই গ্রাফে যে ক্ষেত্রফলটা আবদ্ধ করবে সেটা দেখেই আমরা বুঝে যাব যে ওইখানে কাজ কতটুকু হয়েছে, এখানে কাজ কতটুকু। ব্রেক দেন ভাইয়া, স্যার ছুটি দেন না, পোলাপান চিল্লাইতে থাক, ছুটি দিয়েন না, পোলাপান চিল্লাইতে থাক, ছুটি দিয়েন না, পোলাপান চিল্লাইতে থাক। খারাপ বলো নাই, বাট আসলে কি বলে, একটা ব্রেক দেওয়ার দরকার আছে, তাই না? ভাই ছুটি চাই, অনেকে বলতেছে ছুটি চাই। তো আজকে হয়ে যাবে, আর না, আর একটা অঙ্ক ভাই, আর একটা অঙ্ক করে আমি ছুটি দিয়ে দিচ্ছি, আর একটা অঙ্ক করে আমি ছুটি দিয়ে দিচ্ছি, আর একটা অঙ্ক করে আমি ছুটি দিয়ে দিচ্ছি, আর একটা অঙ্ক, তাইলে আমার কাজ ডান। যা পড়ানোর পড়ানো হয়ে গেছে শোনা। তো আসো এবার আরেকটু হচ্ছে গিয়া আমরা দেখে নিই। এই যে এই অঙ্কটা আমার নর্থডাম কলেজে কুইজে আসছিল, এইটা সলভ করলে আজকে আমার উদ্দেশ্য হয়ে গেছে। দরকার নাই তো আরো বেশি পড়ানোর, আজকে যতটুকু পড়ানো ততটুকু হয়ে গেছে। আমি জানি এখানে মেজরিটি এরকমই স্টুডেন্ট, আমার যত স্টুডেন্ট হবে হার্ডকোর এরা এরকমই হবে। ভাই আপনি ক্লাস করেন, আপনি ক্লাস করাইলে 6-7 ঘন্টা ক্লাস করতেও রাজি আছি, আমি জানি এরকমই হবে। এবং ওরা আসলে হার্ডকোর স্টুডেন্ট, ওরা পড়ালেখা, আর এইটা সবাই হবে, একটু মনোযোগ দিলে সেটাই তো সবার হবে। বাট এই অঙ্কটা করার পরেই না আমাদের ক্লিয়ার হয়ে যাবে, আজকের জন্য যথেষ্ট, 3টা ক্লাস হয়ে গেছে। ওকে ফাইন। দেখো এই অঙ্কটা করার পরে তোমার খুব ভালো লাগবে, এটা আমার এনডিসির কুইজে আসছিল, নর্থডাম কলেজের কুইজ পরীক্ষাতে আসছিল। দেখো এটা একটা ইন্ডিকেটর ডায়াগ্রাম, এইটা নিয়ে 4 নাম্বার লেকচারে ইন্ডিকেটর ডায়াগ্রাম নিয়ে খেলাধুলা হবে। ওকে আচ্ছা ফাইন। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখো এই যে কি সুন্দর, তাই না? আচ্ছা ফাইন ফাইন, ভেরি গুড। ওকে এইটা এ, এইটা বি, এইটা সি, এটাই লাস্ট প্রবলেম। হ্যাঁ এটার পরেই আমাদের ক্লাসটা শেষ, এটার পরেই আমাদের ক্লাসটা শেষ, এটার পরেই আমাদের ক্লাসটা শেষ। ঠিক আছে, ওকে দেখো এইখানে 3টা তাপগতীয় প্রক্রিয়া আছে, এইখানে 3টা তাপগতীয় প্রক্রিয়া আছে, এখানে 3টা তাপগতীয় প্রক্রিয়া। কোনটা কোনটা দেখো, এ থেকে বিতে, এই যে দেখতেছো এ থেকে বিতে একটা প্রক্রিয়া, এ থেকে একটা বিতে প্রক্রিয়া, এইটা একটা ইন্ডিকেটর ডায়াগ্রাম, এ থেকে বিতে আসছে, তাহলে এইটা একটা প্রথম প্রক্রিয়া। এবার দেখো এই সি থেকে বিতে গেছে, না এখানে একটু চেঞ্জ আছে, এই যে হয়ে গেছে, বহুকাল আগের কোশ্চেন কিন্তু আমার মাথায় এখনো আছে। ওকে এটা এরকম ছিল, এটা এরকম ছিল, আর এটা ছিল ওর উল্টা, হ্যাঁ এটা ছিল এরকম, এইবার পারফেক্ট। আচ্ছা তো দেখো আবার এখানে বি থেকে সিতে গেছে, এটা একটা তাপগতীয় প্রক্রিয়া, আবার এখানে সি থেকে এতে গেছে, এটা একটা তাপগতীয় প্রক্রিয়া। তো এখানে মোট 3টা তাপগতীয় প্রক্রিয়া, এ থেকে বিতে আসছে, এটা একটা ইন্ডিকেটর গ্রাফ, বি থেকে সিতে গেছে, এটা একটা ইন্ডিকেটর গ্রাফ, সি থেকে এতে গেছে, এটা একটা ইন্ডিকেটর গ্রাফ। এখন আমাদের কোশ্চেনটা হলো কাজের মানের, কাজের ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে কাজের ঊর্ধ্বক্রমে প্রক্রিয়া 3টিকে সাজাও। এইটা করলে না পুরো 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 বেসিক ক্লিয়ার হয়ে যাবে। কাজের ঊর্ধ্বক্রমে প্রক্রিয়া 3টিকে সাজাও, প্রক্রিয়া 3টিকে সাজাও। কাজের ঊর্ধ্বক্রম মানে তো বুঝো,
অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার, এটা তো বুঝোই তোমরা যে ছোট থেকে বড়, তাই না? ছোট থেকে বড়, সব থেকে ছোট কাজটা আগে, তারপরে একটু বড় কাজ, তারপরে সব থেকে বড় কাজটা। তো এভাবে করে কাজের ঊর্ধ্বক্রমে, কাজের ঊর্ধ্বক্রমে প্রক্রিয়া তিনটেকে সাজাও। প্রক্রিয়া তিনটা কি কি? একটা হচ্ছে এবি প্রক্রিয়া, এ থেকে বি, একটা বিসি প্রক্রিয়া, বি থেকে সি, আর একটা সিএ প্রক্রিয়া। এই তিনটা প্রক্রিয়া কাজের মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে, কে বড়, কে মাঝারি, কে ছোট, এভাবে সাজাইতে হবে, তাই না? এভাবে সাজাইতে হবে। এখন আমরা এটা সলভ করব। ওকে, এখন আমরা এটা সলভ করব। সবাই স্টেটমেন্ট বুঝে ফেলছে, এখানে তিনটা প্রক্রিয়া আছে, কাজের মানে উদ্যোগক্রমে সাজাইতে হবে। ক্লাসে আজকে কিন্তু লাস্টের দিকে এসে, রমজান মাস তো আমি জানি সবাই টায়ার্ড হয়ে যায়, তাই না? একদম 5টা বেজে গেছে, আর 1 ঘন্টা টাইম আছে আমাদের ইফতারে, সবাই টায়ার্ড হয়ে যায়, আমারও তো টায়ার্ড হয়ে যাওয়ার কথা, বাট আমি অত সহজে টায়ার্ড হই না। তোমাদের জন্য এই ডেডিকেশনটা আল্লাহ তাআলা দেখতেছেন, তাই না? সো এই ডেডিকেশনটা আমি দিতে থাকবো। 27 ব্যাচকে নিয়ে আমি সর্বোচ্চ আউটপুট জেনারেট করে ছাড়বো, আজকে এই 27 ব্যাচের কাছে বলে যাচ্ছি, তাই না? করে ছাড়বো ইনশাআল্লাহ। সৃষ্টিকর্তা যদি সহায় থাকেন, আমি আমার সর্বোচ্চ এফোর্টটা দিব 27 ব্যাচের জন্য, এবং তাতে আমি ড্যাম কনফিডেন্ট যে যখন তোমরা এইচএসসি পরীক্ষার কাছাকাছি চলে যাবা, তখন ফিল করবা যে এই একটা নিয়াজ ভাই তোমাদেরকে ফিজিক্সটা কতখানি সোজা করে দিচ্ছেন। হ্যাঁ, বলে দিলাম, এটাই হবে। ওকে, আই উইল ডু দ্যাট। সো এখন আজকের দিনে তোমরা ক্লাস করতেছো, এই রমজানে ইফতারের আগের মুহূর্তে আমরা সবাই হয়তো বা টায়ার্ড, ঢুকছি, আমরা ক্লাস করছি, তাই না? তো এটার প্রতিদান কি আল্লাহ তাআলা দিবেন না? ডেফিনেটলি দিবেন, বহু গুণে দিবেন, বহু গুণে দিবেন। ওই যে একটা আছে না, যখন আমরা অনেক অনেক লাইফে অনেক একটা কি বলে, একটা লাইফে এমন একটা সিচুয়েশন আসে যে মনে হয় যে আমার জীবনে সাফল্য দরকার, এরকম যখন মনে হয়, তখন আল্লাহ তাআলা কি বলেছেন, কি বলেছেন? যে হে বান্দা, তোমার বড়ই তাড়াহুড়া, হে মানব সম্প্রদায়, তোমাদের বড়ই তাড়াহুড়া। এটা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, এটাই কিন্তু কোরআনে বলেছেন আল্লাহ তাআলা, যে হে মানব সম্প্রদায়, তোমাদের বড়ই তাড়াহুড়া। তো এই কথাটার পরের যে কথাটা বলছে, এর পরের কথা না, মানে অন্য আরেকটা জায়গায় যে কথাটা আসছে, সেটা হচ্ছে এরকম যে তুমি যখন জীবনে খুব ডাউন ফিল করো, একদম মনে হচ্ছে যে তোমার জীবনে কিচ্ছু ভালো হচ্ছে না, সেই মুহূর্তেই এই কথাটা না অনেক চাঙ্গা করে দেয়। কথাটা হচ্ছে এরকম, নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোমাকে, তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোমাকে শীঘ্রই এতটা দিবেন যা তুমি কখনো চিন্তাও করনি। নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোমাকে শীঘ্রই এতটা দিবেন যা তুমি কখনো চিন্তাও করনি। তো আমরা যখন চাই, আমরা খুব কমই চাই, তো ধৈর্য ধরে থাকলে খুব দ্রুতই সৃষ্টিকর্তা তোমাকে এতটা দিবেন, এতটা দিবেন যা তুমি কখনো চিন্তাও করো না যে এত কিছু তুমি পাইতে পারো, এত কিছু তোমার হইতে পারে, তাই না? তো ওই ধৈর্যটা ধরে রাখতে হবে। এই যে ক্লাসগুলো করতেছো, তোমরা কেন করতেছো? তোমার একটা টার্গেট আছে, তুমি একটা জিনিস শিখতে চাও। হ্যাঁ, এডুকেশনের বেসিক পারপাস তোমাকে একটা মানুষ বানানো, একটা প্রপার মানুষ বানানো, প্রকৃত মানুষ বানানো, বুঝতে শেখা, তাই না? সোসাইটিতে বিলং করে, সোসাইটির সঙ্গে ম্যাচ করে, এবং সোসাইটির ভালো বেটারমেন্ট করে, এরকম একটা মানুষ বানানো, সেটা তো মেইন হার্ড লাইন। এবং তারপরে যেটা থাকে সেটা হচ্ছে তুমি এই এডুকেশনাল কিছু টার্গেট, একাডেমিক্যালি টার্গেট ফুলফিল করতে চাও, তুমি এইচএসসিতে নাম্বার পেতে চাও, ভালো করতে চাও, অ্যাডমিশন টেস্টে চান্স পেতে চাও, এবং মেনি আদার থিংস, রাইট? দেয়ার আর টু মেনি। তো যাই হোক, তো এই যে জিনিসগুলো আছে, এইগুলো আমরা চাচ্ছি মনে প্রাণে, তো সেটা চাইলেই আমি পাবো না, সেটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। তো নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোমাকে শীঘ্রই এতটা দিবেন যা তুমি কখনো চিন্তাও করনি, যদি তুমি পরিশ্রম করো তো। ওকে ফাইন, এবার আসো আমরা এই অঙ্কটা সলভ করি। সো আমরা দেখেছি নির্দেশক চিত্রের আবদ্ধ ক্ষেত্রফল কাজ বোঝায়। তার মানে তো সোজা কথা, যেখানে বেশি ক্ষেত্রফল আবদ্ধ হবে সেখানে কাজ বেশি হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখো, ভুল করবা, 99% স্টুডেন্ট এটা ভুল করবা, 99% স্টুডেন্ট এটা ভুল করবা। দেখো না, আমি এটা ঠিক করছিলাম, কলেজে আসছিল, 99% স্টুডেন্ট হচ্ছে কি এই অঙ্কটা ভুল করবা। ওকে, তো দেখো, দেখো যে দেখো যে দেখো যে দেখো যে দেখো যে তিনটা প্রক্রিয়া। প্রথমে আমরা দেখব হচ্ছে গিয়া এইটা, বি থেকে সি। তো খেয়াল করে দেখো, বি থেকে সি এর জন্য যখন আমরা কাজ বের করব, তখন কাজটা কি এতটুকু না? এই যে এতটুকু, দেখো, বি থেকে সিতে গেছে, কাজটা হচ্ছে এতটুকু, এই ক্ষেত্রফলটা কাজ, এই যে এই ক্ষেত্রফলটাই আমাদের কাজ, এই যে ক্ষেত্রফলটা, এটাই আমাদের কাজ। খেয়াল করে দেখো, এই ক্ষেত্রফলটাই আমাদের কাজ, এতটুকু, আবদ্ধ ক্ষেত্রফল এতটুকু,
আবার খেয়াল করে দেখো যে এখানে কিন্তু এই যে আমি আবার দেখাচ্ছি এই ক্ষেত্রফলটা আবদ্ধ ক্ষেত্রফল, ওহো, আবদ্ধ ক্ষেত্রফলটা এতটুকু এতটুকু এতটুকুই কিন্তু কাজ, এই আয়তক্ষেত্রটাই কাজ, দেখো এইটুকু কাজ, এইটুকু কাজ। এবং কাজটা ধনাত্মক না ঋণাত্মক, কাজটা ধনাত্মক না ঋণাত্মক দেখেই বুঝতে পারছো যে, দেখেই বুঝতে পারছো যে, দেখেই বুঝতে পারছো যে এই যে এখানে, এখানে দেখেই বোঝা যাচ্ছে না যে এই জায়গা থেকে এখানে গেছে, ইন্ডিকেটর কি বলে বাম থেকে ডানে গেছে, তার মানে কি আয়তন বাড়ছে। খুবই সিম্পল, বাম থেকে ডানে গেছে মানে তো আয়তন ডেফিনেটলি বেড়েছে। দেখো এই বি থেকে সিতে গেছে, বি থেকে সিতে গেছে মানে কি আয়তন বাড়ছে না। এখানে যদি আয়তন ভি1 হয়, এখানে আয়তন ভি2, এখান থেকে এখানে গেছে মানে কি আয়তন অক্ষে দিয়ে গেছে, আয়তন বাড়ছে। তার মানে এটা প্লাস কাজ। আয়তন বাড়লে কাজ কি হয়? প্লাস। আমরা দেখছি আয়তন যখন বৃদ্ধি পায় তখন কাজ কি হয়? কাজ হয় পজিটিভ। তার মানে এই বি থেকে সিতে গেছে, আয়তন বাড়ছে। আজকে একটু বেশি পড়াই দিচ্ছি, তাই না? পড়াইতে হচ্ছে, তাই তো? পড়াইতে হবে, পড়াইতে তো হবেই আমাকে, এটাই তো কাজ। তোমাদের অনেক মোটিভেশন দিচ্ছি, তোমাদের অনেক সময় চাঙ্গা রাখার জন্য অনেক গল্প বলছি, তার মরাল অফ দ্য স্টোরি কি? তোমাকে আমার পড়ায় দেওয়া। কখনো সাপের খেলা দেখছো? সাপের খেলায় কি হয়? সাপের খেলা দেখাইতে থাকে সাপুরে, সবাই জড়ো হয়, আরে খুব মজা সাপের খেলা, বিন বাজায়, সাপ সাপ হচ্ছে গিয়ে নানা রকম খেলা করে, সাপ বান্দরের খেলা হয়, এবং আলটিমেটলি খেলার মাঝখানে খেলাটা বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে কি করে? বলে যে আমার কাছে একটা মলম আছে, এই মলম কিনলে আপনার এই দাঁতের ব্যথা, এই ব্যথা, ওই ব্যথা, সব ব্যথা কেটে যাবে। তো মলমটা কিনেন, তারপরে এই খেলা শুরু হবে। এরপরে সে মলম বেচে, বেচা তারপরে মলম বিক্রি হয়ে গেলে এরপরে সে সাপের খেলা দেখায়। তো অ্যাকচুয়ালি যে সাপুরে সাপের খেলা দেখায়, তার বেসিক উদ্দেশ্য শুধু সাপের খেলা দেখানো না, তার উদ্দেশ্য মলম বিক্রি করা, তাই না? খেলার মাঝখানে সে যেটা বিক্রি করে দেয়। তো আমি এটা কেন বলতেছি? পড়ানোটাই আমার উদ্দেশ্য, তোমাদেরকে পড়াইতেই আমাকে হবে, এই মুহূর্তে তোমাকে আমার পড়াইতেই হবে, তাই না? তার মাঝখানে আমি তোমাকে অনেক সময় মোটিভেট, অনেক কিছু বলছি যেগুলো তোমার লাইফের জন্য ইম্পর্টেন্ট, বাট তোমাকে এঙ্গেজ রাখতেছি অনলি বিকজ অফ স্টাডি। সেটা যদি তুমি না থাকো তাইলে আর তোমাকে দিয়ে কিছু হইতো না। ওকে, এবার আসো যে, এবার আসো যে, ওকে ফাইন, সো আই এম ডুইং মাই থিং। তো এবার দেখো যে আয়তন যত বাড়তেছে কাজ তত হচ্ছে গিয়া প্লাস হবে। তাহলে এই জায়গাতে একটু খেয়াল করে দেখো তো, এই জায়গাতে খেয়াল করে দেখো যে বি থেকে সিতে যখন যাচ্ছে, বি থেকে যখন সিতে যাচ্ছে তখন কি আয়তন বাড়তেছে? তাহলে এই কাজটা প্লাস। তার মানে এই বিসি এর কাজটা হবে প্লাস, বিসি এর কাজটা প্লাস, এবং এর কাজটা হইতো এই যে এতটুকু, এই ক্ষেত্রফলটা সমান, এটাই লাস্ট অঙ্ক, এই যে হয়ে গেছে। এবার দেখো এসি, এসিতে তো আয়তন চেঞ্জই হয় নাই। খেয়াল করো, এ সিতে যখন আসে, সি থেকে এতে যখন গেছে, আয়তন চেঞ্জ হয়েছে? হয় নাই। মনোযোগ দিলেই তোমরা বুঝতে পারতেছো কি মজা যে সি থেকে এতে গেছে, 90% স্টুডেন্ট এটা ভুল করবে। সি থেকে এতে যখন গেছে, সি থেকে এতে যখন গেছে আয়তন চেঞ্জ হয়েছে? হয় নাই। এই দেখো আয়তন ছিল ভি2, আয়তন ছিল ভি2, এবং এই সি থেকে এতে গেছে, আয়তন ভি2ই আছে, ডানে বামে যায় নাই, আয়তন চেঞ্জ হয় নাই। আয়তন যদি চেঞ্জ না হয়, তার মানে আয়তনের পরিবর্তন যদি শূন্য হয়, তাহলে বাহ্যিক কাজ কত হয়? বাহ্যিক কাজ ইকুয়ালস টু পিডিভি। তো আয়তনের পরিবর্তন তো শূন্য, আয়তন এখানে চেঞ্জ হয় নাই, পরিবর্তন হয় না আয়তন, তাহলে বাহ্যিক কাজ কত হবে? শূন্য। তার মানে বুঝতে পারতেছি যে এইখানে বাহ্যিক কাজ শূন্য, সি থেকে এতে বাহ্যিক কাজ শূন্য। তার মানে বোঝা গেছে এই বিসি সি এর থেকে বড়, শূন্যের থেকে তো প্লাস বড়, তাই না? ধনাত্মক, ধনাত্মক মানে কি শূন্যের থেকে বড়। ওকে ফাইন, গেল। তার মানে এই দুইটার মধ্যে বিসি বড়, এটা বুঝছি। এবার এসি এর অবস্থা কি? এবার দেখো এসি এর অবস্থা কি? এবার দেখো এসি এর অবস্থা কি? মজা মজা মজা। এসি কিন্তু অনেকখানি ক্ষেত্রফল, এসি কিন্তু অনেকখানি ক্ষেত্রফল। দেখো আমি যে অঙ্কগুলো করাচ্ছি তোমার মনে গাইতে থাকবে, এই একটা অঙ্ক হাজার কথা বলবে। তো দেখো এই যে এই অনেক ক্ষেত্রফল, হ্যাঁ, কত বড় ক্ষেত্রফল খেয়াল করে দেখো। এইখানে এই পুরো এতখানি ক্ষেত্রফল, পুরো এতখানি ক্ষেত্রফল, মানে এইটা তো সবথেকে বড় কাজ, এটা তো সবথেকে বড় কাজ। দেখো এই বিসি এর ক্ষেত্রে ছিল এতটুকু, দেখো বিসি এর ক্ষেত্রে কাজ ছিল এতটুকু, এতটুকু ছিল মাত্র, এই এত করে, এত ছোট ছোট ছোট, খুবই ছোট, খুবই ছোট, এতটুকু মাত্র, তাই না? আর এখানে দেখো কতটুকু, অনেকটুকু না? ওইটুকু তো আছেই, সঙ্গে উপরের অংশ আছে, এতটুকু ক্ষেত্রফল, এই যে এতটুকু 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 ক্ষেত্রফল, মানে সব থেকে বড় তো এসি, সব থেকে বড় তো এসি। খেয়াল করে দেখো সব থেকে বড় এসি, সরি এবি, সব থেকে বড় তো এবি। খেয়াল করে এবি এর ক্ষেত্রফল কতখানি বড়, সবার থেকে বড়। তার মানে এটা সব থেকে বড়, সবাই এটাকে সব থেকে বড় দিয়ে দিবা, আর করবা ভুল, আর করবা ভুল। কেন ভুল করবা? পরীক্ষা হলে এক্সাইটমেন্টে এটা সবথেকে বড় দিয়ে ফেলবা, যে এই ক্ষেত্রফল সবথেকে বড়, তাহলে এইটা তো কাজ সবথেকে বড় না ভাইয়া, না। এখানেই একটা কথা, এখানেই হচ্ছে গিয়া তোরা সব করবি ভুল। দেখ যে না, সবাই ভুল করবে না, মানে মেজরিটি ভুল করার কথা, 99% ভুল করবে। খেয়াল করে দেখো এই ক্ষেত্রফলটা বড় বটে, বাট ইন্ডিকেটর কি বলে?
ইন্ডিকেটর বলে এ থেকে বিতে আসছে, ইন্ডিকেটর বলে এ থেকে বিতে আসছে, মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে, মানে কি আয়তন কমছে না? দেখো এ থেকে বিতে আসছে যখন, তখন কি আয়তন কমছে না? যখনই এ থেকে বিতে আসছে আয়তন কি কমছে না? দেখো ভি2 থেকে ভি অনে আসছে, এ থেকে বিতে মানে কি এই বামে আসছে, আয়তন কমছে। আয়তন যদি কমে, আয়তন যদি কমে, আয়তন কমলে কৃতকাজ কি হয়? মাইনাস হয়। আয়তন কমলে কৃতকাজ মাইনাস হয়। আয়তন কমছে, এ থেকে বিতে আসছে, আয়তন কমছে। আমরা আজকে ক্লাসেই দেখছি, বাহ্যিক কাজ দেখছিস, যখন যে কথা বলি মনোযোগ দিয়ে শুনিস রে ভাই। দেখো যে আয়তন কমলে কাজ মাইনাস, কোথায় কোথায় যায় কাজে লাগে, এই কনসেপ্ট কোথায় কোথায় কাজে লাগে। এত কথা, একই কথা, সোজা কথা, সহজ কথা বলতে আমায় বলো যে সহজ কথা যায় না বলা সহজে। এই কথাটা কে বলছে? রবীন্দ্রনাথ বলছে, সহজ কথা বলতে আমায় বলো যে সহজ কথা যায় না বলা সহজে। সো আমি দেখবা সহজ কথা যখন ওইখানে পেটাইতেছিলাম ডিডাব্লিউ এইটা কখন প্লাস কখন মাইনাস এত কিছু বলছি, তখন বলছি সোজা কথা ভাই, এতক্ষণ সময় নিয়ে এই ক্লাস জুড়ে আপনি এইগুলো কেন বলছেন? এই দেখো অঙ্কের মধ্যে যখন আসে তখনই তো মারা খেয়ে যায়, তখনই তো ঝামেলা হয়ে যায়। সো অল আই এম ট্রাইং টু সে, দেখো এই এ থেকে সিতে যখন আসছে আয়তন তো কমছে, তার মানে এই কাজটা ঋণাত্মক, তার মানে এই কাজটা ঋণাত্মক। এবং আরো বুঝতেছো, ক্ষেত্রফল যত বড় তত বেশি ছোট। কেন বেশি ছোট? খেয়াল করে দেখো, এটা আমরা সবাই জানি যে -2 থেকে -5 বেশি ছোট, মানে মান বেশি বাট সাইন যদি মাইনাস হয় তাহলে -10 আরো ছোট, তাই না? আমার সামনে মাইনাস, তার মানে বুঝতেছো এইখানে ক্ষেত্রফলটা মাইনাস, এই পুরো ক্ষেত্রফলটার মানে বড়, বাট ইন্ডিকেটর বলে দিচ্ছে আয়তন কমে, মানে মাইনাস, মানে সে তো বড় মাইনাস, বেশি ছোট। তাহলে দেখো তো এই তিনজনের মধ্যে কে সব থেকে বড়? এটা তো মাইনাস, এটা প্লাস, এটা শূন্য, তার মানে বড় হচ্ছে বিসি, ধনাত্মক, এ সব থেকে বড়। তার মানে ওয়ার্ক ডান ডাব্লিউবিসি, মানে বিসি প্রক্রিয়া কৃতকাজ সব থেকে বড়। সব থেকে ছোট কে? সব থেকে ছোট হচ্ছে এসি, সব থেকে ছোট এবি, সরি সব থেকে ছোট হচ্ছে এবি মাইনাস। তার মানে আমরা বুঝতেছি সব থেকে ছোট আগে লিখলাম ডাব্লিউ এবি, ডাব্লিউ এবি, দেখো এটা মাইনাস, সব থেকে ছোট। এর থেকে বড় কে? এর থেকে বড় দেখো, মাইনাসের থেকে বড় তো শূন্য, মাইনাসের থেকে বড় তো শূন্য, তাই না? মাইনাসের থেকে শূন্য বড়, তার মানে এইটার থেকে বড় হচ্ছে সিএ, ডাব্লিউ সিএ, এইটা এবি এর থেকে বড়, কজ মাইনাসের থেকে শূন্য বড়। এবং সব থেকে বড় হচ্ছে ইনি বিসি, যেটা প্লাস, সেটা হচ্ছে ডাব্লিউ বিসি। তাহলে দেখো কাজের ঊর্ধ্বক্রমে সাজানো হলো, কাজের ঊর্ধ্বক্রমে সাজানো হলো, কাজের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। খেয়াল করে দেখো যে এইটা হচ্ছে গিয়া সব থেকে ছোট কাজ, ক্ষেত্রফলটা সব থেকে বড় কিন্তু সেটাই সব থেকে ছোট কাজ, ইভেন ইফ শূন্য কাজের থেকেও ছোট, ক্ষেত্রফলটা মাইনাস। তো দেখছো যেটা দেখে মনে হয়েছে না, অনেকে দেখে বলবে আরে এইটাই তো সবচেয়ে বড় ক্ষেত্রফল, এটাই সবচেয়ে বড়, ওইটাই সবচেয়ে ছোট, ওটা সবচেয়ে ছোট। তারপরে যেটা শূন্য কাজ, এটা যেহেতু মাইনাস কাজ সব থেকে ছোট, এটা শূন্য কাজ, শূন্য কাজ তো মাইনাসের থেকে বড়, সি এর কাজটা ওর থেকে বড়, আর এইটা সব থেকে বড় কাজ যেহেতু এটা পজিটিভ কাজ। সো দ্যাটস হাউ ইট ইজ। মজা না? অঙ্কটা করার পরে হঠাৎ করে তোমার ডিলাইটেড ফিল হওয়ার কথা না? আরে মজা তো, সুন্দর কনসেপ্ট তো, সুন্দর কনসেপ্ট তো। ইউ আর বেস্ট ভাইয়া, মাসুমা আক্তার বলছো মাই গ্রেটেস্ট প্লেয়ার, ক্লিয়ার। সবাই বুঝছো না? এই অঙ্ক বুঝে ফেলছো, তোমারে আর কে আটকায়? নর্থডাম কলেজের কুইজের কোশ্চেন, নর্থডাম কলেজের কুইজের কোশ্চেন। অনেক জায়গায় অনেক কুইজ কম্পিটিশন হয়, অনেক কিছু হয়, আই অ্যাপ্রিসিয়েট এভরি ওয়ান অফ দ্যাম, ওকে ফাইন, কিন্তু এনডিসির কুইজ ভাই সে একটা কুইজই বটে। নর্থডাম কলেজের এই দুরূহ কুইজগুলো দিয়ে নর্থডাম কলেজে আমার পজিশন করার সৌভাগ্য হয়েছে, ভালো রেজাল্ট করা, অনেক ভালো রেজাল্ট করা, যেটা তোমরা যারা নর্থ ডিমেন তারা জানো। নর্থডামে 2 ডিজিটে পজিশন রাখা, টপ টায়ার্স থাকা কত কঠিন সেটা তোমরা জানো। সো আই হ্যাভ গন থ্রু দ্যাট। সো এটা আমার সৌভাগ্য, আমি হয়তো পরিশ্রম করেছি, ক্রিয়েটর আমাকে সেটার প্রতিদান ওই সময় দিয়েছেন, তারই আউটপুট হয়তো বা পরবর্তীতে বইটা চান্স পাওয়া। এবার তো এটা আমি বলতেছি যে আমরা সবাই নর্থ ডিমিয়ান না, কিন্তু ওই লেভেল অফ কনসেপ্ট তোমাদেরকে আমি ডেলিভার করবো। ফিজিক্সের ক্ষেত্রে ওই লেভেল ওর থেকে বেটার, বলে দিলাম যাও, ওতে ডেফিনেটলি বেটার। আমি নর্থডাম কলেজে পড়ছি, টিচারদেরকে আমি উইথ ডিউ রেসপেক্ট বলতেছি, তারা অনেক ভালো পড়ান, কিন্তু আই এম ইয়ং ইনাফ, ওকে আমি তার থেকে ভালো পড়াবো তোমাদের ফিজিক্স। এই কথা যখন বলছি এটাকে তোমরা ড্রাস্টিক্যালি হচ্ছে গিয়া অহংকার প্রাইড হিসাবে ডেফিনেটলি নিবা না, দ্যাটস মাই কনফিডেন্স, এটা নতুন কিছু না। ওকে ফাইন, কোর্সে আসবা, ডেফিনেটলি কোর্সে আসবা,
এবং বারবার সবাইকে বলতেছি, সবকিছু লাস্টে এসে বলতেছি, এইটা প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, সবাই সাবস্ক্রাইব করবে আমাদের বোথ ইউটিউব চ্যানেল, এবং ফিজিক্স ম্যানিয়াক তোমরা সাবস্ক্রাইব করবে আমার ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু তোমরা অনেক ভিডিও আমার পেয়ে যাবা, ওটা সাবস্ক্রাইব করবে। এবং রমাদান 499 এই কুপন কোড ইউজ করে 1 তারিখ কিন্তু শেষ দিন, কান্নাকাটি করলে পরে কিন্তু বাড়াবো না মানে এইটাই যে দিছি এটাই পোলাপান আমার উপরে রাগ হয়ে আছে, ভাই কেন কমাই দিচ্ছেন 500, কেন কমাই দিচ্ছেন? 3000 স্টুডেন্ট ভর্তি হয়েছে ওখানে, ওরা বলতেছে কেন ভাই আপনি ওদেরকে কমাই দিলেন। আমি তো বলছি যে রহমতের 10 দিন আমি ওইভাবে কমাইছি, ভাই তোরা আমার মাফ কর, তোরা আমার উপরে রাগ হইস না। খেপে বসে আছে পোলাপান, সে ফার্স্ট ইয়ারে করছে, ওখানে যুক্ত হয়ে গেছে অলরেডি 27-28 স্টুডেন্ট, ওরা খেপে বসে আছে যে ভাই আপনি কেন ডিসকাউন্ট দিচ্ছেন। আমি বলছি যে রোজার 10 দিন ভাই একটু ওই পড়াইতে ওদের ভর্তি হওয়ার সুযোগ দিই, তোরা তো অনেক আগের থেকে পড়তেছিস, আগাইছস, ওদেরকে একটু পড়ার সুযোগ দে। তো ওইখান থেকে আমি বলতেছি রমাদান 499 এটা ইউজ করে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 করছে 500 টাকা ডিসকাউন্ট পাবে 1 মাস পর্যন্ত, আজকে 28 তারিখ। প্রচুর স্টুডেন্ট যুক্ত হয়েছে এবং তোমরা ওখানে যুক্ত হবা, আমাকে আর গালি শোনাও না আমার পেইড ব্যাচের স্টুডেন্টের কাছে, আমি তোমাদের জন্য দিছি, পরে রিকোয়েস্ট করলে আমার কিছু করার থাকবে না তখন। ওকে ফাইন। তো আজকে ক্লাসটা মজা হয়েছে, আজকে ক্লাসে আমরা তাপগতিবিদের প্রথম সূত্রকে ভাই আজকে পড়াইছি, আগে 2 দিনও পড়াইছি, আজকে পড়ায় ভালো লাগছে আরো বেশি। তাপগতিবিদের প্রথম সূত্র পড়াইছি, আমরা কখন কোনটা প্লাস কখন কোনটা মাইনাস হবে এটা জেনেছি, আমরা ইন্ডিকেটর চিত্র জেনেছি, ইভেন ইফ এনডিসিতে আসা একটা চমৎকার কোশ্চেনের মাধ্যমে আমরা আমাদের কনসেপ্টকে ক্লিয়ার করেছি। আরো কমান বলছো রুদ্রমণ্ডল, মাইরা মজা করলাম। সো ইউ গাইজ আর জস, আজকে ক্লাসটা করে চমৎকার লাগছে এবং আমরা সবাই নোট করবা, এবং আমি রাত্রেবেলা ইফতারের পরে তারাবির নামাজের পরে সবার নোটগুলো আসলে দেখবো, সবাইকে কমেন্ট ব্যাক করবো, মজা হবে মজা হবে। পড়ালেখাটা এন্টারটেইনমেন্ট এবং ইনফরমেশন এই দুইটার কম্বিনেশনে ইনফোটেইনমেন্ট হবে, এবং আমরা এডুকেশন সায়েন্সটাকে এমনভাবে পড়বো যাতে করে ভালো লাগে। আমার খুব ভালো লাগছে, উই হ্যাভ ক্রিয়েটেড অ্যান কালচার, সবাই পড়ে সবাই নোট করে, ওইটা একটা, কিন্তু আমরা কিন্তু খুব এনজয় করছি, তাই না? আমরা ক্লাস নিচ্ছি, আমরা পড়ছি, আমরা নোট করছি, সেগুলো তোমরা পোস্ট করতেছো, নোটের কম্পিটিশন হচ্ছে, সেখানে আমি কমেন্ট করতেছি, তোমরা নোট, এত সুন্দর করে তোমরা নোট করো, এত সুন্দর করে নোট করো, খুব ভালো লাগে। এখন নোট করাটা কি খুব ইম্পর্টেন্ট? নোট করাটা আসলে না, অনেকে বলবো লেখা নোট টোট করছে, এগুলো কেন দরকার ছিল? হ্যাঁ দরকার ছিল, দরকার হচ্ছে গেট ইউর হ্যান্ড ডার্টি। আমি তো পড়াচ্ছি অনলাইন ক্লাস, আমার স্টুডেন্টরা কি পড়ছে, আর আমি জানি একটা স্টুডেন্ট পড়ছে কি না পড়ছে আমি তোর বাসায় যে উকি মেরে দেখতে পারবো না, কিন্তু ও যখন নোট করতেছে, একটা জিনিস হাতে লিখা, একবার লিখা 10 বার পড়ার সমান, নোট করতেছে মানে ওর বেস্ট পড়াটা হচ্ছে। তো ওর নোটটা দেখলে আমি বুঝে যাই, তুমি পড়তে না চাইলেও তোমার মাথার মধ্যে এগুলো ঢুকে যাবে, ক্লাসটা তো ও করছে, আর আমার ক্লাস না করে তার নোট করে নাই। ক্লাস করছে মানে আমি জানি, আমি কনফিডেন্ট নিই না ওর পড়া হয়ে গেছে, আর নোট করছে মানে ওটা প্র্যাকটিস হয়ে গেছে, ও ভুলতে পারবে না চাইলেও। এই নোট কম্পিটিশন শেষে তাপগতিবিদ্যা লিখে সাইন করে নিতে পারো, সব কমন পড়বে, কমন পড়ার জন্য না, সব পারবা, একটা কনফিডেন্ট অনুভূতি, মনে হবে এই চ্যাপ্টারটার মতো করে যদি আমার সায়েন্সের সকল কিছু পড়া থাকতো তাহলে আমাকে কেউ আটকাইতে পারতো না, এরকম একটা অনুভূতি তোমরা পেয়ে যাবা। ওকে, লাভ ইউ, টেক কেয়ার, বাই 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 বাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সোফার, আল্লাহ হাফেজ, বাই 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 বাই।